আচ্ছা, তাহলে আজকে আমরা আমাদের ক্লাস স্টার্ট করতেছি। আজকে হচ্ছে আমাদের কুইক বুকস এর 5th ক্লাস। আজকে আমরা বেসিক্যালি আমরা ফাইবার, আপওয়ার্ক বলেন বা অন্যান্য লোকাল মার্কেট প্লেসে যে কাজগুলো পাবো তার মধ্যে সব থেকে বেশি কাজ পাবো হইতেছে রিকনসিলেশনের কাজ। এখন আপনার কাছে এমনও ক্লায়েন্ট আসবে যে তারা কি করছে, নতুন করে কুইক বুকস কিনছে, সাবস্ক্রিপশন নিছে, এখন তাদের রিকনসিলেশনের প্রয়োজন। আপনাকে দিয়ে রিকনসিলেশন করায় নিতে পারে। তারপরে দেখা গেছে যে তার রিকনসিলেশন করাই আছে, হয়তো 2-1 মাসে রিকনসিলেশন করা নাই, এমনও হইতে পারে। এখন এরকম ক্লায়েন্ট আপনার সবচেয়ে বেশি পাবেন। আপনারা যদি ফাইবার, আপওয়ার্ক বা বিভিন্ন জায়গায় যদি সার্চ করে দেখেন, রিকনসিলেশনের কাজ কিন্তু অনেক বেশি। ঠিক আছে? অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমরা সর্বপ্রথম কাজই স্টার্ট করি রিকনসিলেশন দিয়ে। যে আমাদের কাজটাই স্টার্ট হয় রিকনসিলেশন থাকবে। এখন সেটা হইতে পারে 500 ট্রানজেকশন, 1000 হইতে পারে, 2000, 3000। এখন এটা বিজনেসের উপর ডিমান্ড করে বা বিজনেসের ক্রাইটেরিয়া বা বিজনেসের স্কোপের উপর ডিপেন্ড করে রিকনসিলেশন গুলো হবে। এখন ব্যাংক রিকনসিলেশন, ক্রেডিট কার্ড রিকনসিলেশন এবং পেপাল রিকনসিলেশন, ঠিক আছে, সব থেকে বেশি ইউজ হয় হচ্ছে ব্যাংক এবং ক্রেডিট কার্ড। তারপরে পেপালও রিকনসিলেশন করে অনেকে, কিন্তু সচরাচর ঘটে না। কিন্তু ব্যাংক এবং ক্রেডিট কার্ডটাই ম্যাক্সিমাম সময় আপনারা পাবেন। এখন ব্যাংক এবং ক্রেডিট কার্ড রিকনসিলেশন, পেপাল রিকনসিলেশন আজকে দেখব। আর হচ্ছে গতদিন আমি 2টা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম কিভাবে কুইক বুকস এর অ্যাকাউন্টেন্ট ভার্সনের টিম মেম্বার অ্যাড করতে হয়। এটা আমি একটা ভিডিও দিয়ে দিছি। তারপরে হাউ টু টেক অ্যাক্সেস ফ্রম ইওর ক্লায়েন্ট, মানে ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে আপনি অ্যাক্সেস নিবেন। ঠিক আছে? এখন কিভাবে অ্যাক্সেস নিবেন, এই যে এখানে যে অ্যাকাউন্টেন্ট ভার্সন, ধরেন আমি এখানে সর্বপ্রথম তাহলে আগে অ্যাক্সেস দেওয়াটা দেখাই। ধরেন এটা হইতেছে একটা ক্লায়েন্ট, সে আমাকে অ্যাক্সেস দিবে। ঠিক আছে? আমার যে অ্যাকাউন্টেন্ট ভার্সন আছে, অবশ্যই কিন্তু কি, যাকে অ্যাক্সেস দিবে তার অ্যাকাউন্টেন্ট ভার্সন থাকতে হবে। ঠিক আছে? অ্যাকাউন্টেন্ট ভার্সন না থাকলে কিন্তু অ্যাক্সেস দেওয়া সম্ভব হবে না। তো অবশ্যই আপনারা যে অ্যাকাউন্টে অ্যাক্সেস নিবেন সেই অ্যাকাউন্টটা অবশ্যই কুইক বুকস এর যে কোনো দেশের হইতে পারে, সেটা ইউকে হইতে পারে, গ্লোবাল হইতে পারে, ইউএস এর, কানাডা, যে কোনো দেশের অ্যাকাউন্ট থাকতে পারে। এখন ক্লায়েন্টের সাথে ধরেন সব ধরনের কথাবার্তা কমপ্লিট। এখন ক্লায়েন্ট বলবে যে ঠিক আছে, আপনি আপনার ইমেলটা দেন, ইমেলটা দেন, ইমেলটা দিয়ে আপনাকে আমি অ্যাক্সেস দিব। এখন ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট চলে যাবে নেভিগেশন প্যানেল থেকে মাই অ্যাকাউন্টেন্ট অপশন, নেভিগেশন প্যানেল থেকে মাই অ্যাকাউন্টেন্ট অপশনে চলে যাবে। সেখান থেকে এই যে দেখেন, অ্যান অ্যাকাউন্টেন্ট ক্যান বি ইওর বেস্ট বিজনেস পার্টনার। আচ্ছা, মেক ইট ইজি টু ওয়ার্ক টুগেদার, ইনভাইট ইউরস টু ইওর কুইক বুকস। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবেন যে মানে আর কি কয়জন অ্যাকাউন্টেন্ট নেওয়া যায় প্লাস ভার্সনে আর অ্যাডভান্স ভার্সনে কয়জন? কোনটাতে দুইজন, কোনটাতে একজন? ওকে। আচ্ছা, আমরা এটার প্রশ্ন একটু ক্লিয়ারিফাই করে আসি। দেখেন, আপনাদেরকে যে বলছিলাম যে ওই যে যখন আপনারা কোম্পানিগুলো ক্রিয়েট করেন, নিচে কিন্তু অনেক ধরনের ইনফরমেশন দেওয়া আছে। দেখেন, সাবস্ক্রিপশন এন্ড বিলিং থেকে যদি আমি যাই, যদি আপগ্রেড করতে যাই, তাহলে বুঝতে পারবেন। এখানে খেয়াল করেন, এখানে কিন্তু লেখা আছে এই যে আপ টু 2 অ্যাকাউন্টেন্ট সিটস, মানে আপনার ক্লাসে 2জন অ্যাকাউন্টেন্ট আপনি ইউজ করতে পারবেন বা 2টা অ্যাকাউন্টিং ফার্ম ব্যবহার করতে পারবেন। আর অ্যাডভান্সে হলে 3টা অ্যাকাউন্টিং ফার্ম ব্যবহার করা যাবে। ঠিক আছে? তারপরে দেখেন এখানে কয়জন, ক্লাসে 5জন ফুল অ্যাক্সেস করতে পারবে। আপনার প্রতিষ্ঠানের 5জন, যে কোনো হায়ার 5জন ব্যক্তি তারা এই অ্যাকাউন্টের ফুল অ্যাক্সেস নিতে পারবে। আচ্ছা, আর অ্যাডভান্সের ক্ষেত্রে 25জন, সাথে আরো কিছু কাস্টম আপনি কাউকে অ্যাড করতে পারেন। ঠিক আছে? তাহলে এইখানে ক্লায়েন্ট এসে মাই অ্যাকাউন্টেন্ট অপশনে আসবে। মাই অ্যাকাউন্টেন্টে আসার পরে এইখানে আপনার যে ইমেলটা আছে সেই ইমেলটা দেওয়ার পরে সে এখানে কি করবে, ইমেলটা পেস্ট করে আপনাকে ইনভাইট পাঠাবে। এখানে ফোন নাম্বার দেখাচ্ছে। ফোন নাম্বার কেন দেখাচ্ছে, কারণ হতেছে কি, ক্লায়েন্টের, ঠিক আছে, এরপরে কোড নাম্বারটা দিয়ে কন্টিনিউ করে দেব। এই যে অ্যাকাউন্টেন্ট কি অ্যাড হয়ে গেছে না, অ্যাকাউন্টেন্ট অ্যাড হয়ে গেছে। তাহলে এখন আমি কি পাইছি, এই অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে গেছি না। এখন এটা কোথায় আসবে বলেন তো?
এটা হচ্ছে আমার জিমেইলে আসবে। অনেকে বলেন যে স্যার আমাকে তো সে অ্যাক্সেস দিয়ে কিন্তু পাই না। কিন্তু কোথায় আসবে সেটা? সেটা আপনার জিমেইল। এই যে দেখেন আপনার মেইল বক্সে, আপনার কি মেইল বক্সে কি আসছে? এই দেখেন মেইল বক্সে হচ্ছে আপনার একটা কি আসছে, ইনভিটেশন আসছে, তাই না? এখন এই ইনভিটেশনটা কি করতে হবে? অ্যাকসেপ্ট করে সামনের দিকে আগে যাবো। দেখেন দেখাচ্ছি আমি ইনভিটেশনটা। আচ্ছা, আমি ওটাকে অ্যাকসেপ্ট এখান থেকে করে নিতে হবে। অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করার পর এই যে দেখেন আপনার ইমেল চাচ্ছে অ্যাকাউন্টেন্ট ভার্সনের, আপনার ইমেল দিবেন, তারপরে পাসওয়ার্ড দিয়ে যথারীতি কি করবেন, আপনি সেটাকে কন্টিনিউ দিয়ে সামনে দিয়ে চলে যাবেন। ঠিক আছে? এখন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ প্রসেস, যে আপনাকে সেই অ্যাক্সেস দিবে। অ্যাক্সেস দেওয়ার পরে আপনি সেটা ইমেলে পাবেন। ইমেলে পাওয়ার পরে আপনি সেটাকে বাকি প্রসেস যেটা আছে সেটাকে কন্টিনিউ করে সামনের দিকে চলে যাবেন। এই দেখেন আমি কন্টিনিউ দিব, তারপরে যথারীতি আমার পাসওয়ার্ড দিব, যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি অ্যাকাউন্টেন্ট ভার্সন ওপেন করছেন। এই যে দেখেন আমি কোন অ্যাকাউন্টেন্ট ভার্সনে নিব সেটাতে আমি অ্যাকসেপ্ট করব। ইউ আর অল সেট। এখানে কি কোথায় চলে আসছে? আমার যে অ্যাকাউন্টেন্ট ভার্সন ছিল, তাই না? অ্যাডভাইজার সোহান, এখানে এটা চলে আসছে। এখন এই যে আমার ক্লায়েন্ট আমাকে অ্যাক্সেস দিল, তাহলে আমি ক্লায়েন্টকে কই খুঁজে পাবো? এই যে দেখেন গো টু কুইক বুকস এর পাশে যে ড্রপ ডাউন আছে, এখান থেকে আমি খুঁজে পাবো, তাই না? এই যে 60 মিরপুর, দেখেন আমি এখানে ক্লিক করা মাত্রই আমি ওই অ্যাকাউন্টে ড্রাইভ দিয়ে চলে যাব। দেখেন ওকে, এখানে খেয়াল করেন তো এখানে বাম পাশে কি লেখা আছে, একটু নেভিগেশন প্যানেল একটু ভালো করে খেয়াল করে দেখেন। এখানে কি অ্যাকাউন্টেন্ট লেখা না? আমি এই যে ক্লায়েন্ট 60 মিরপুর, এই ক্লায়েন্টের আমি কি একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করব। এই অ্যাকাউন্টের আমি সবকিছু পরিচালনা করব, ড্রাইভ করব। এটাকে বলা হইতেছে অ্যাক্সেস দেওয়া। ঠিক আছে? আপনি আপনার ক্লায়েন্ট থেকে এইভাবে প্রথমে কি করবেন, ক্লায়েন্টের সাথে সকল ধরনের কমিউনিকেশন শেষ হওয়ার পরে ক্লায়েন্টকে আপনার যে অ্যাকাউন্টেন্ট ভার্সনটা আছে সেই অ্যাকাউন্টেন্ট ভার্সনের ইমেলটা তাকে দিবেন। দেওয়ার পরে সেই ইমেলটা সে কি করবে, মাই অ্যাকাউন্টেন্টে গিয়ে সে দিবে। দেওয়ার পরে যথারীতি সে তার সিকিউরিটি কোড প্রদান করার পরে তারপরে আপনার অ্যাক্সেসটা চলে আসবে হচ্ছে আপনার ইমেইলে। তারপর ইমেলটা থেকে আপনি কি করবেন, আপনার অ্যাক্সেসটাকে ওপেন করে যথারীতি আপনি এভাবে ক্লায়েন্টের অ্যাকাউন্টে যেতে পারবেন। আপনার মাল্টিপল ক্লায়েন্ট থাকতে পারে, এই সেম ভাবেই আপনি ক্লায়েন্টের অ্যাক্সেস গুলা নিতে পারবেন। আচ্ছা, এরপরে আসেন টিম মেম্বার কিভাবে অ্যাড করতে হয়। কিভাবে টিম মেম্বার অ্যাড করতে হয়, আসেন আমি এবার একটু টিম মেম্বার অ্যাড করে দেখাবো আপনাদের। জানি আপনারা দেখেন নাই, এই জন্য আর কি দেখা দিচ্ছি। আপনার ধরেন কোনো কাজ হলো, বড় কোনো কাজ পাইছেন। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে সেই কথা বলছে যে হ্যাঁ, আমি আপনাকে আম, সুযোগ দিলাম যে আপনি 2 জন বা 3 জনকে নিয়ে কাজটা কমপ্লিট করেন। তাহলে কিভাবে একটা টিম বানাবেন আপনি? আপনার অ্যাকাউন্টেন্ট ভার্সন থেকে বাম পাশে যে নেভিগেশন প্যানেলটা আছে সেখান থেকে আসবেন হচ্ছে টিম। ঠিক আছে? টিমে আসার পরে এইখানে আপনার নাম দেখবেন, আপনার ইমেল এবং আপনার রোল দেখবেন। ঠিক আছে? এই যে এখানে দেখেন অ্যাড ইউজার লেখা আছে।
অ্যাড ইউজার, অ্যাড ইউজারে ক্লিক করার পরে যাকে অ্যাক্সেস দিবেন তার ফার্স্ট নেম, তার লাস্ট নেম, তারপরে হইতেছে কি তার ইমেল অ্যাড্রেস, এই তিনটা প্রোভাইড করবেন। প্রোভাইড করার পরে এইখানে তাকে কি হিসেবে আপনি আপনার টিমে নিচ্ছেন। স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস মানে কি, আপনার পুরো অ্যাকাউন্টের অ্যাক্সেসই কিন্তু তাকে দিয়ে দিচ্ছেন। তারপর স্ট্যান্ডার্ড নো অ্যাক্সেস মানে কি, তাকে শুধুমাত্র কিছু জিনিস ব্যতীত আর কোনো ধরনের অ্যাক্সেস তাকে দিবেন না। তারপরে বলছেন নো ফার্ম অ্যাক্সেস অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট অনলি, কোনো ফার্মের অ্যাক্সেস দিবেন না, সে শুধু অ্যাকাউন্টটাকে ম্যানেজ করতে পারবে। তারপর স্ট্যান্ডার্ড লিমিটেড কাস্টমার অনলি, শুধু ভেন্ডর অনলি। তারপর হইতে পারে কাস্টমার ভেন্ডরের জন্য উইদাউট পেরোল, মানে পেরোল ব্যতীত বাকি সব অ্যাক্সেস দিবেন। কোম্পানির অ্যাডমিন বানাইতে পারেন, পেরোল ম্যানেজার হিসেবে দিতে পারেন, এক্সপেন্স ম্যানেজার, ইনভেন্টরি ম্যানেজার, সেলস ম্যানেজার, বিল অ্যাপ্রুভার, এইভাবে করে আপনি কি তাকে অ্যাক্সেস দিতে পারেন। ঠিক আছে। আর আপনার এইখানে যাদেরকে অ্যাক্সেস দিবেন তাদের প্রত্যেকটা জিনিস এখানে শো করব। ঠিক আছে। এটা হইতেছে আপনাদের টিমে অ্যাড করা। মানে আপনার অনেক বড় কাজ আসছে এখন। এই এত বড় কাজ আপনি একা করতে পারবেন না, আপনার টিমের প্রয়োজন। আপনি ক্লায়েন্টের সাথে কথা বলে তার অ্যাকাউন্ট থেকে টিম মেম্বার অ্যাড করে দিতে হবে। ঠিক আছে। আপনার এখান থেকে টিমে অ্যাড করলে হবে না, ক্লায়েন্টের ওইখান থেকে টিম হিসেবে অ্যাড করতে হবে। ঠিক আছে। কারণ অ্যাক্সেসটা কিন্তু তার কাছেই আলটিমেট। এরপর আসেন আমাদের যে মূল টপিকটা ছিল, সেটা হচ্ছে ব্যাংক রিকনসিলেশন। আচ্ছা, ব্যাংক রিকনসিলেশন, ক্রেডিট কার্ড রিকনসিলেশন। আচ্ছা, এখন রিকনসিলেশন বলতে আমরা কি বুঝি, আমরা একটু আগে একটা স্লাইড দেখার চেষ্টা করব, রিকনসিলেশনের জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করব। যে রিকনসিলেশন শব্দটার অর্থ আমরা সবাই জানি, সেটা হইতেছে কি, মানে আর কি সমন্বয় বিবরণী বা ব্যাংকের সাথে আপনার লেজার বুকের মিল করা, তাই না? এখন তাহলে আপনি এইখানে তাহলে আপনার কাজ কি? এইখানে কাজ হচ্ছে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে কুইক বুকস এর যে অ্যাকাউন্টটা আছে, কুইক বুকসে আপনি যে লেজারটা মেনটেন করতেছেন ব্যাংকের নামে, সেই ব্যাংকের সাথে আপনার কি মিলানো, তাই না? তো এখন আসেন আমরা একটু সামনের দিকে আগাবো। এখন এটা রিকনসিলেশনটা দুইটা ওয়েতে হইতে পারে। একটা হচ্ছে যে আপনি সরাসরি ব্যাংকের সাথে কানেক্টেড করে দিতে পারেন, তাহলে কি ট্রানজেকশন গুলো অটোমেটিক্যালি আপডেট হবে। আরেকটা হইতে পারে আপনি ম্যানুয়ালি করতে পারেন। আপনার দুই ধরনের ক্লায়েন্টই থাকবে। আহ, অনেক সময় ক্লায়েন্ট পাবেন হইতেছে কিছু সময়ের জন্য, তাদের যখন ট্যাক্স ফাইলিং এর সময় আসে, মানে ভ্যাট বা ট্যাক্স জমা দেওয়ার সময় আসে, তারা ঠিক ওই সময়টাতেই কি করে কুইক বুকস এর সাবস্ক্রিপশন কিনে কিনে আপনার আপনাদের বা আমাদের মতো ফ্রিল্যান্সারদের খুঁজে তাদেরকে দিয়ে রিকনসিলেশন করিয়ে নেওয়া হয়, যাতে রিকনসিলেশন রিপোর্টটা সঠিক হয়। এখন যদি প্রথমে আমরা স্টেপ দেখবো হইতেছে ব্যাংকের সাথে কানেক্ট করা। সেটা কিভাবে হয়? প্রথমে ব্যাংকের নেম সিলেক্ট করতে হয়, তারপরে ব্যাংকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হয়, আমরা সবাই জানি। তারপর রেজিস্ট্রেশন কোড, একটা ভেরিফিকেশন যেটা কোড আসে এসএমএস, ইমেল অথবা ফোন কলের মাধ্যমে, তারপরে ইনপুট ভেরিফিকেশনের কোডটা দিতে হয়। তারপরে আপনি কোন অ্যাকাউন্টে কানেক্ট করতে যাচ্ছেন, হুইচ অ্যাকাউন্ট ডু ইউ কানেক্ট। এখন আপনার সেটা কি ধরনের অ্যাকাউন্ট, এটা চেকিং অ্যাকাউন্ট না সেভিংস অ্যাকাউন্ট না ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট, যেই ধরনের অ্যাকাউন্ট হোক না কেন আপনার সেটাকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে সিলেক্ট চার্ট অফ অ্যাকাউন্ট। ভাই কাজ কিন্তু মূলত এই যে এটা সিলেক্ট চার্ট অফ অ্যাকাউন্ট, আপনি ম্যানুয়ালি করেন অথবা ব্যাংকের সাথে সরাসরি কানেক্টেড করেন না কেন, আপনার কিন্তু কাজ এইখান থেকেই শুরু। সিলেক্ট চার্ট অফ অ্যাকাউন্ট, সিলেক্ট চার্ট অফ অ্যাকাউন্ট জিনিসটা বলার অর্থ হচ্ছে যে আপনার যে খরচটা আপনি করছেন সেটা বেসিক্যালি কোন কোন হেডে যাবে। ধরেন আপনার আজকে 100 টাকা আপনি এক্সপেন্স করছেন, এখন এটা কিভাবে, এটা কি আপনি মিল খাবারের জন্য ব্যয় করছেন নাকি ট্রাভেলের জন্য ব্যয় করছেন, অবশ্যই আপনাকে সেটা কি আইডেন্টিফাই করতে হয়, আপনাকে লেজারে দেখাতে হয় প্রপারলি। তাহলে এটাকে বলা হয় চার্ট অফ অ্যাকাউন্টস। ঠিক আছে, মেনটেন, এটার আরেকটা নাম হইতেছে ক্লিন আপ, ক্যাচ আপ, এরর ফিক্সিং। ঠিক আছে, এই নামগুলো পাবেন, ক্লিন আপ, ক্যাচ আপ। মানে ক্লিন আপ ক্যাচ আপ বলার অর্থ হচ্ছে আপনার ক্লায়েন্ট সে সবগুলা ডাটা দিয়েই দিবে, আপনাকে পিডিএফ আকারে দিতে পারে অথবা এক্সেল আকারে দিতে পারে। যাই দেখ না কেন ক্লায়েন্টকে সবসময় বলবেন যে আমাকে ব্যাংকের স্টেটমেন্ট দেন। কি বলবেন? ব্যাংকের স্টেটমেন্ট দেন। কারণ ব্যাংকের স্টেটমেন্ট হইতেছে আলটিমেট ডিসিশন মেকিং এর আপনার কাজে লাগবে। কারণ ক্লায়েন্ট তো সে ভুলভাল আপনাকে বলবে যে ভাই এই মাসে এত হয়েছে, এই মাসে এত হয়েছে, তার কথা শোনার কোনো প্রয়োজন নাই। আপনি ক্লায়েন্টকে বলবেন যে আপনি আমাকে ব্যাংক স্টেটমেন্ট দেন, আমি ব্যাংকের স্টেটমেন্টটা দেখে আমি বাকি রিকনসিলেশনের কাজ করব।
ঠিক আছে, এই ব্যাংক স্টেটমেন্টটা দেখে আপনাকে বুঝতে হবে যে আপনার ট্রানজেকশন গুলা কি টাইপের, আপনার এক্সপেন্স রিলেটেড মানে ডিপোজিট রিলেটেড না উইথড্রল রিলেটেড, সেগুলো আপনাকে দেখতে হবে। দেখুন তারপরে হইতেছে স্টেটমেন্ট পিরিয়ড। একটা স্টেটমেন্ট থেকে আপনি কি কি জিনিস দেখবেন? প্রথমে হইতেছে বিগিনিং ব্যালেন্স বা প্রিভিয়াস ব্যালেন্স বা ওপেনিং ব্যালেন্স। তারপরে হইতে পারে দেখবেন হইতেছে এন্ডিং ব্যালেন্স বা ক্লোজিং ব্যালেন্স বা নিউ ব্যালেন্স। আর দেখবেন হইতেছে ডেট, অবশ্যই কয় তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, এটা অবশ্যই দেখতে হবে। তারপর ব্যাংক ট্রানজেকশন উইল অটোমেটিক্যালি আপলোড টু রিভিউ প্যানেল, মানে ব্যাংক ট্রানজেকশন গুলো কি হবে, রিভিউ প্যানেলে অটোমেটিক্যালি আপডেট হবে। আমি এই জিনিসগুলো একটু চিত্র আকারে দেখাইছি, দেখেন। প্রথমে সবার আগে ব্যাংকটাকে সার্চ করবেন। আবারও বলে দিচ্ছে, বাংলাদেশ ব্যতীত ওয়ার্ল্ডের যত বড় ধরনের ব্যাংক আছে সবগুলাই এখানে অ্যাভেলেবেল। প্রথমে ব্যাংকের নাম লিখে সার্চ করবেন, তারপরে ব্যাংকের অনলাইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হবে। তারপরে হইতেছে সেখান থেকে ভেরিফিকেশন কোড দিতে হবে কানেক্ট করার জন্য। ভেরিফিকেশন কোডটা দেওয়ার পরে তারপরে হইতেছে ব্যাংকের এখানে কোন টাইপের অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, চেকিং অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট না ট্রাস্ট অ্যাকাউন্ট না মানি মার্কেট অ্যাকাউন্ট, এখান থেকে অ্যাকাউন্টের যে টাইপ সেটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে হইতেছে এখানে আপনি কত তারিখ থেকে মানে ট্রানজেকশন গুলো আনতে চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে আপনি কানেক্ট করবেন। কানেক্ট করার পরে দেখেন আমি বলছি ফর রিভিউ প্যানেলে থাকে, ফর রিভিউ প্যানেলে আপনার কি সেই জিনিসটা দেখা যাবে যে আপনি যত ধরনের ট্রানজেকশন গুলো ইম্পোর্ট করছেন এর আগ পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু আপনার ক্লায়েন্ট করে দিবে, এটা কোনোদিনও আপনাকে দিবে না। এটা মাথায় রাখবেন, কারণ কি এখানে ইমেল আইডি পাসওয়ার্ড এগুলা জিনিসের কি প্রয়োজন পড়ছে, তাই না? এই জিনিসের প্রয়োজন পড়ছে, তাহলে এই পর্যন্ত আপনার কোনো কাজ নেই। আপনার কাজ হচ্ছে এরপর থেকে, মানে ট্রানজেকশন গুলো ইম্পোর্ট হয়ে গেছে, এরপর থেকে আপনার রিকনসিলেশনের বাকি কাজটা আপনি করবেন। দেখুন দেখেন আমি এখানে রিকনসিলিয়েশনে কিছু লেখা দেখানোর চেষ্টা করছি, একটু পড়েন সবাই, বুঝেন কিনা। দেলোয়ার ভাই জিনিসগুলো ব্যাখ্যা করে দিবে। দেলোয়ার ভাই পরে ব্যাখ্যা করে দেন আমাদের সবাইকে। বেসিকটা হলো আমার ব্যাংক স্টেটমেন্টটা এখানে যদি বলি যে ঠিক থাকবে, ওটাকে আমি বেস দেবো। হুম। বেস ধরে এখন সিচুয়েশন কি হয় যে আমার ব্যাংকে যদি কিছু চার্জ করে থাকে সার্ভিস চার্জ হিসেবে, সেটা আমার জানা করতে হবে। যদি তোমার ব্যাংক স্টেটমেন্ট নিচ্ছে, আমার যদি ব্যাংক চার্জ যদি ব্যাংক চার্জ করে থাকে, তাহলে এটা আমার বুকে অ্যাজ এ এক্সপেন্স এন্ট্রি দিতে হবে। তো সেই ক্ষেত্রে এইটা রিকনসিলিয়েশন হয়ে যাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে প্রিন্টিং চার্জ, ওটাও সেম। মানে চেকে যদি কোনো কারণে প্রিন্টিং প্রয়োজন পড়ে। যদি থার্ড পার্টি কেউ আপনার মধ্যে জমা দিয়ে থাকে যে, সেক্ষেত্রে কি হয়, ব্যাংকে টাকা ডিপোজিট হয়ে গেছে, আপনার এখানে যে তার পিএলটা আছে ওটা কম, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার এখানে ওটা ডিপোজিট করে দেখান ব্যাংকের রিসিভেবল, আবার আপনার এখানে ক্যান্ডিড ব্যালেন্স এটাকে মিলিয়ে নিতে। আর অনেক সময় দুই ধরনের চেক পান, দুই ধরনের চেকের ক্ষেত্রে কি করে, আমরা যখন চেক কাস্টমারকে ইস্যু করি তখন কাস্টমারকে এগুলিকে কমায় নেই। মানে কি বলে, আমি ক্যাশটা কি বলে ক্যাশ ডিসপোজ করতে দেখা যাচ্ছে, কিন্তু ব্যাংকের যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটা ঠিকই আছে, কারণ ফিজ আমার হয়ে গেছে, ঠিক না? কারণ হ্যাঁ। ওটা অ্যাডজাস্ট করে না। আর ওইটা কি বলি কি আউটস্ট্যান্ডিং চেকের ক্ষেত্রে যেটা হয় সেটা মনে করতেছে না। আচ্ছা, এখন আসলে কি মানে আর কি ব্যাংক রিকনসিলেশন, রিকনসিলেশন শব্দের অর্থই হইতেছে মিলকরণ। আমরা ব্যাংকের সাথে আমরা আমাদের কুইক বুকসে যে লেজারের আমরা মেনটেন করতেছি সেটাকে আমরা মিল করব, তাই না? তো এখন রিকনসিলেশন অনেক কারণে হইতে পারে। কোনো কারণে যদি মানে আর কি চেক ইন ট্রানজিট হয়, মানে চেকটা জমা দেওয়ার কথা ছিল, কোনো কারণে সেটা কি এখনো জমা পড়ে নাই, বা ব্যাংক কোনো সার্ভিস চার্জ করছে, চার্জ কেটে নিছে আমার অ্যাকাউন্ট থেকে, কোনো ইন্টারেস্ট দিছে, অথবা বাইরে কোনো থার্ড পার্টি এসে সরাসরি আমাকে চেকটা আমার ব্যাংকে এসে ডিপোজিট করে দিছে। তারপরে এছাড়াও আরো অনেক রিজন আছে, আমি এখানে জাস্ট অল্প কয়েকটা দিছি। ঠিক আছে, সোজা কথা আমাকে এই জিনিসগুলোর কারণেই তো ব্যাংকের সাথে আমার কি কুইক বুকসের যে লেজারটা সেটা কি মিল থাকবে না স্বাভাবিক অর্থে, তাই না? এখন এই কাজটাই আমরা ক্লায়েন্টের সাথে বসে ডিসকাস করে আমরা সেই কাজগুলো করব। ঠিক আছে, এখন আসেন
এই যে রিকনসিলিয়েশনের যে আমি কয়েকটা স্টেপ দেখানোর চেষ্টা করছি। প্রথমে কি বলছি, ব্যাংক রিকনসিলিয়েশন প্রথম 1 নম্বরে বলছি পিডিএফ টু সিএসভি ফাইল কনভার্সন এন্ড আপলোড। এখন এর আগ পর্যন্ত আমরা যা দেখলাম ব্যাংকের সাথে সরাসরি কানেক্টেড ছিল, সরাসরি আমার কুইক বুকসে চলে আসছে। এখন আসেন, কুইক বুকসের সাথে সরাসরি কানেক্টেড নাই। আমাকে ক্লায়েন্ট আমাকে কি বললো, সে আমাকে কিছু পিডিএফ দিয়ে দিল, বললো যে এগুলো আমার ব্যাংকের স্টেটমেন্ট, আপনি এবার রিকনসাইল করে দেন। তাহলে এবার কাজটা কিভাবে করবেন, স্টার্টিংটা কিভাবে করবেন? সর্বপ্রথম আপনাকে করতে হবে কি, ক্লায়েন্ট আপনাকে যে দেওয়া পিডিএফ গুলো আছে সেই পিডিএফ থেকে সিএসভি তে আপনাকে কি করতে হবে, কনভার্ট করতে হবে। আমরা কি পারি পিডিএফ থেকে সিএসভি তে কনভার্ট করা? হ্যাঁ, অনেক ফ্রি টুলস আছে অনলাইনে, ঠিক আছে? কেউ টাকা দিয়ে এখন কেনার প্রয়োজন নাই। যখন আপনার ক্লায়েন্ট হবে অনেক বেশি তখন আপনি মানে আর কি সাবস্ক্রিপশন কিনে নেবেন। পিডিএফ থেকে সিএসভি ফাইলে কনভার্ট করতে হবে, তারপর সেটাকে আমরা আপলোড করব। তারপর আসেন ট্রানজেকশন ক্যাটাগরাইজেশন, মানে এই কাজটা আপনাকে করতেই হবে ভাই। এখন আপনি সরাসরিও যদি কানেক্টেড থাকে কুইক বুকসের, তারপরেও আপনাকে এই কাজটাই করতে হবে। 2 নাম্বার স্টেপটা মানে ট্রানজেকশন ক্যাটাগরাইজেশন, মানে কোন খাতে বা কোন হেডে আপনার কোন জিনিসটা যাবে সেটাকে আপনাকে আইডেন্টিফাই করে দিতে হবে। এটার একটা নাম ক্লিন আপ অথবা ক্যাচ আপ, দুইটাই হইতে পারে। তারপর লাস্টে করব আমরা ব্যাংক রিকনসিলিয়েশন। তাহলে প্রথমে আমি আরো কিছু স্টেপ আমি এখানে আরেকটু ব্যাখ্যা করে দিছি। চেক দ্য ব্যাংক অ্যাকাউন্ট অফ দ্য চার্ট অফ অ্যাকাউন্ট। সর্বপ্রথম আপনি চেক করবেন আপনার চার্ট অফ অ্যাকাউন্টসে সেই ব্যাংকটা আছে কিনা, ঠিক আছে? তারপরে চেক ওপেনিং ব্যালেন্স ইজ প্রোভাইডেড অর নট, সেখানে ওপেনিং ব্যালেন্সটা দেওয়া আছে কিনা এটাও চেক করতে হবে। তারপরে গিয়ে আপনি পিডিএফ থেকে সিএসভি ফাইলে কনভার্ট করবেন। তারপরে আপনার সেই সিএসভি ফাইলটাকে ব্যাংকের অপশনে এসে আপলোড করবেন। আপলোড করার পরে সেগুলাকে ক্যাটাগরাইজেশন করবেন বা ক্লিন আপ ক্যাচ আপ করবেন, লাস্টে গিয়ে রিকনসাইল করবেন। মানে রিকনসিলেশন করার আগে আপনাকে এই 5টা জিনিস দেখে আসতে হবে। সর্বপ্রথম চার্ট অফ অ্যাকাউন্টে ওই ব্যাংকের অ্যাকাউন্ট দেখতে হবে, তার ওপেনিং ব্যালেন্স আছে কিনা, পিডিএফ থেকে সিএসবি তে কনভার্ট করতে হবে। তারপরে সিএসবি ফাইলটাকে ব্যাংক অপশনে আপলোড করার পরে প্রপারলি ক্যাটাগরাইজেশন করে দেন রিকনসাইল করতে হবে। বুঝাইতে পারছি এই স্টেপ গুলা? বুঝতে পারছেন? ওকে, তাহলে তো ধন্যবাদ নাকি? স্লাইড আপনাকে ধন্যবাদ জানাই দিচ্ছে। দেখতে দেখতে আপনাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে। ওকে, না, অনলি ফর ভিডিওস। আচ্ছা, এখন শুধু ভিডিওসে পাবেন, ভিডিওটা প্রোভাইড হবে। আচ্ছা, এখন ধরেন আপনার ক্লায়েন্ট আসছে 3 মাসের করতে। আমার এরকম অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, আমার স্টুডেন্টরা মানে আর কি। তাহলে আমরা স্টেটমেন্টে চলে যাব, ওয়েলস ফার্গো জুনের। দেখেন এটা হইতেছে বিদেশের ব্যাংকের স্টেটমেন্ট। হ্যাঁ, এখন বিদেশের স্টেটমেন্ট গুলো একটু অন্যরকম হয়। তাহলে স্টেটমেন্ট থেকে সবার আগে আমাকে যে জিনিসটা দেখতে হবে, বিগিনিং ব্যালেন্স, বা অনেক সময় লেখা থাকে ওপেনিং ব্যালেন্স বা প্রিভিয়াস ব্যালেন্স, 3টা নামে থাকতে পারে। তারপর কত ডিপোজিট হয়েছে, কত উইথড্রল হয়েছে, আর এন্ডিং ব্যালেন্স বা ক্লোজিং ব্যালেন্স বা নিউ ব্যালেন্স, যে কোনো নামেই থাকতে পারে। আর আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তারিখ। তাহলে আসেন সবার আগে আবার প্রথম কাজ কি বলেন তো, চার্ট অফ অ্যাকাউন্টসে ব্যাংক আছে কিনা, রাইট? তাহলে আমরা চলে যাব ট্রানজেকশন অপশনে। আমাকে বের করে দিছে। হ্যাঁ, 5 মিনিটের ডিসিশন, 5 মিনিটস। আচ্ছা, তাহলে এখন সবার আগে আমরা ব্যাংকটাকে অ্যাড করব। আমরা চলে যাব নিউতে, ওয়েলস ফার্গো। ওকে, যদি থাকে তাহলে একটু চেঞ্জ করে নিবেন, আমার এখানে নাই, এজন্য আমি ওয়েলস ফার্গো দিয়ে রাখলাম, ঠিক আছে? যাদের আছে তারা একটু চেঞ্জ করে নিবেন, হাইপেন দিয়ে নিউ বা রিকনসাইল, যে যে নামে আর কি, যাতে বুঝতে পারেন যে ওটা আপনার রিকনসিলেশনের অ্যাকাউন্ট। তারপর অ্যাকাউন্ট টাইপ কি হবে, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তারপর এখান থেকে দিব হচ্ছে আমরা ব্যাংক। এরপরে আসেন ওপেনিং ব্যালেন্স, আমরা আমাদের স্টেটমেন্টে চেক করব। স্টেটমেন্টে হচ্ছে 1767.65, রাইট? কবে যে এমন ডলার এসে ঢুকবে আমার কাছে। ওকে,
তারপরে এবার ওপেনিং ডেট জুন 1, 2021। ওকে, তাহলে প্রথম কাজ করলাম, চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড করতে হবে, তার ওপেনিং ব্যালেন্স আমরা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন ওয়েলস ফার্গোর তার ওপেনিং ব্যালেন্স। আচ্ছা, একটু এডিট করে দিই, 1000 দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমার প্রথম কাজটা কমপ্লিট, তাই না? প্রথম দুইটা কাজ কমপ্লিট। এরপরে আসেন, আমাকে কি করতে হবে বলেন তো? এরপরে কাজ কি? পিডিএফ কে সিএসভি করতে হবে, আগে ডাউনলোড করে নেন। ওকে, এবার কি করব, জাস্ট প্রসেস গুলো দেখেন। নিউতে যাব, একটা এক্সেল শিট নিব, জুনের করতেছি না, জুন 2021। ওকে, এক্সেল শিটটা ওপেন করব। হ্যাঁ, আমি এখন যে টেকনিকটা দেখাবো সেটা এক্সেল যাদের 21 ভার্সন আছে তাদের জন্য সব থেকে ভালো কাজ করবে। ঠিক আছে, 21, 19ও কাজ করবে কিন্তু অত ভালো কাজ করবে না, 21টা সব থেকে বেশি কাজ করবে। ঠিক আছে, যাদের নাই তারা 21 ভার্সনটা নিয়ে নিন। আচ্ছা, এই যে আপনার যে পিডিএফটা, সেটাকে যে কোনো একটা ব্রাউজারে ওপেন করবেন। কি বললাম? পিডিএফটা যে কোনো একটা ব্রাউজারে ওপেন করবেন। দেখেন মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ, আমি গুগল মামার কাছে যাব। এই যে গুগলে গেলাম, এইখানে দেখেন তো উপরে কি একটা লিংক হয়েছে না? লিংক হয়েছে কি? এই লিংকটাকে করবেন কপি, চলে আসবেন হইতেছে যে এক্সেলটা করছি, এক্সেলের ডাটা অপশনে, ডাটা অপশন থেকে চলে যাবেন হইতেছে ফ্রম ওয়েব, ডাটা অপশন থেকে ফ্রম ওয়েব। এখান থেকে ওই যে ইউআরএলটা যেটা কপি করে নিয়ে আসছেন এটাকে পেস্ট করে দেন, ওকে দেন। একটু টাইম নিবে লোড নিতে। এই যে চলে আসে দেখেন। এখন এখানে সিলেক্ট করবেন সিলেক্ট মাল্টিপল আইটেমস। এবার আপনার এই যে মানে আর কি স্টেটমেন্টটা আছে, সেটার স্টেটমেন্টে আমার কোন পেজের প্রয়োজন আমাকে একটু কেউ কাইন্ডলি বলেন। এই প্রথম পেজের কি আমার প্রয়োজন আছে? হ্যাঁ, দ্বিতীয় পেজের এতটুকু প্রয়োজন নাই, কিন্তু আমার ট্রানজেকশন হিস্ট্রির দরকার আছে, তাই না? এটার আমার প্রয়োজন আছে। এর লাস্টের পেজের প্রয়োজন আছে, এগুলা অনেক শিওর। আচ্ছা, তারপরে এরপরে লাস্টের পেজেরও তো কোনো প্রয়োজন নাই, তাই না? এটার মানে আর কি কোনো প্রয়োজন নেই, তাহলে আমার শুধুমাত্র ওই একটা কলাম, ওই একটা টেবিল হইলে আমার যথেষ্ট। এবার আসেন, এইখান থেকে ওই এক্সেলের প্রথম টেবিলটাকে দেখেন, বাম পাশে আমরা ক্লিক করব, ডান পাশে প্রিভিউ দেখবো। দেখেন তো এটার কি আমার প্রয়োজন আছে? হ্যাঁ, দ্বিতীয়টাতে আসি, এটার প্রয়োজন আছে? এটার নাই, আমার এটার প্রয়োজন আছে। এই যে সকল কি ট্রানজেকশন, তাই না? আমার এটার প্রয়োজন, তাহলে আমি এটাকে সিলেক্ট করব। এরপরে টেবিলে দেখেন এটারও প্রয়োজন নাই। মানে আপনার যে পিডিএফটা আপনি করছে বা পিডিএফটা আপনাকে দেওয়া হয়েছে, সেই পিডিএফ এ যত যত টেবিল আছে সবগুলা টেবিল সে ভেঙে ভেঙে আপনার সামনে উপস্থাপন করে দিছে। তাহলে আমার যে 3 নাম্বারটার প্রয়োজন, আমি এটাকে সিলেক্ট করব, এখান থেকে চেক মার্ক দিব। তারপর লোডের পাশে দেখেন ড্রপ ডাউন মেনু আছে, সেখান থেকে যাবেন লোড টু। সেখান থেকে লোড টু যাওয়ার পরে আপনার এখান থেকে চুজ করবেন হচ্ছে টেবিল। টেবিলের পরে এক্সিস্টিং ওয়ার্কশিট, এটাকে দিবেন, তারপরে ওকে দিবেন। একটু টাইম নেন, দেখেন কত সুন্দর এবং স্মুথলি আপনার ডাটাগুলো না ভেঙে আপনার সামনে চলে আসছে না? হ্যাঁ, আসছে কি? মানে আপনার কাজ করতে এটা সুবিধা হবে, এই জন্য আমি এটা দেখাইছি। অনলাইনেরটাও আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা তো দেখাইলাম। এখন আসেন, আপনার ব্যাংকের জন্য কি কলামের প্রয়োজন? এই যে চেক নাম্বারের কলামের প্রয়োজন নাই, এটাকে ডিলিট করে দেন। তারপরে হচ্ছে এন্ডিং ব্যালেন্স এবং টোটালের প্রয়োজন নাই, এগুলাকে ডিলিট করে দেন। ঠিক আছে, তারপরে আসেন এন্ডিং ব্যালেন্সের প্রয়োজন নাই,
আপনার যেটা এটার প্রয়োজন নাই সেটাকে ডিলিট করে দেন। এরপরে আপনি চাইলে টাকার কলাম ২ টা রাখতে পারেন, ১ টাও রাখতে পারেন। যদি ১ টা রাখেন তাহলে প্লাস মাইনাস হিসাব করে লিখবেন। আর যদি ২ টা আলাদা রাখেন ডিপোজিট উইথড্রল, তাহলে ডিপোজিটের মানি মানে ক্যাশ ইন গুলাকে ডিপোজিট কলামে রাখবেন, ক্যাশ আউট গুলাকে উইথড্র কলামে রাখবেন। দেখেন অনেকগুলো আবার ভেঙেও গেছে কিন্তু একটু খেয়াল করেন। এটা ১ লাইনে হওয়ার কথা ছিল, এটা কয় লাইন হয়েছে? ৩ লাইন হয়েছে না? এখন এগুলাকে আপনারা একটু কারেকশন করুন, এগুলাকে ১ লাইনে নিয়ে চলে আসুন। দেখেন যে যেভাবে এক্সেল এক্সপার্ট, অনেকে ফর্মুলা লেখে এক্সপার্ট, ফর্মুলা লিখেও আপনারা চাইলে দিতে পারেন। হ্যাঁ, আমি এত এক্সপার্ট না, এই জন্য আমি এভাবেই কাজ করব। হ্যাঁ, তারপরে এই দুটা কলাম আমার প্রয়োজন নাই, ডিলিট করে দিব। এরপর আসেন এই কলাম, সাজায় নিতে হবে, দ্যাটস লাইক, আর কিছুই না ভাই। যে যেভাবে বললাম তো, যে যেভাবে এক্সপার্ট সে সেভাবে এক্সেলে কাজ করে নিবে। হ্যাঁ, ওকে। তারপর এখানে ডিপোজিটস, তারপর উইথড্রলস, আচ্ছা, আমি আমার টেবিলটা মোটামুটি সাজানো কমপ্লিট। এবার আসেন এইখানে ডেটের এখানে একটু কাজ করতে হবে। কি দেওয়া আছে? 6/2, মানে আর কি প্রথমে কি মান্থ আছে, তারপরে কি ডেট আছে, তাই না? আমার তো ইয়ারও লাগবে, তাহলে আমি এটাকে ডেট ফরম্যাটে নিয়ে যাই। কাস্টম ফর্ম হওয়ার কথা তো হচ্ছে না। বাহ, হ্যাঁ, এছাড়া তো আর ওয়ে নাই। কাস্টম ফরম্যাট নাকি? এখান থেকে ডেটে আছে কিনা দেখি, যদি ডেটে থাকে তাহলে তো আমার জন্য ভালো হবে। অনেক সময় ডেটে থাকে। আচ্ছা, এখন আমরা একটু এখান থেকে কি করব, মান্থ স্পে ইয়া হাইপেন ডেট, তারপরে কি ইয়ার, 4টা না? এবার দেখি ওকে দিত কই, নাই রে ভাই। ওকে, সেটাই, না নিলে তো আসলে কিছু করার নাই। যাক, সমস্যা নাই, হাত দিয়ে চেঞ্জ করি।
ওকে, তাহলে আমাদের মোটামুটি টেবিল কমপ্লিট। এবার আমরা এটাকে সেভ করে দিব। ঠিক আছে, আমাদের টেবিলটা কমপ্লিট, এবার সেভ করে দিব। এবার আসেন, আমাদের পিডিএফ থেকে সিএসবি তে কি কনভার্ট হয়েছে? সিএসবি ফাইল এক্সেল আছে, তাহলে আসেন আমরা যখন সেভ এস করব, সেভ এস করার পরে এইখানে দেখেন সিএসবি কমা সেপারেটেড ফাইল, তাই না? কমা সেপারেটেড ভ্যালু। আচ্ছা, তাহলে এখানে ভাই এখানে যে সিএসবি গুলো দেওয়া আছে সেগুলো কিন্তু অ্যাকচুয়াল সিএসবি না, তাই না? তাহলে আমরা আপাতত এটাকে সেভ করি, সমস্যা নাই, নরমালি সেভ করে রাখি। তারপরে আমরা অনলাইন থেকে সেটাকে এক্সেল থেকে কি সিএসবি তে কনভার্ট করে নিতে পারবো। দেখেন, এক্সেল টু সিএসবি কনভার্টার লিখে সার্চ করলেই আসবে। অসংখ্য ফ্রি কনভার্টার আছে, আপনারা যে কোনোটাই ইউজ করতে পারেন। হ্যাঁ, আমি এটা ইউজ করি। এখান থেকে চুজ ফাইলে যাব, যাওয়ার পরে আপনি যে ফাইলটা রাখছেন জুন 2021 ওপেন করব। বুঝলাম, এই তো সিএসবি তে সিলেক্ট করে দিবেন সিএসবি, এখান থেকে কনভার্ট নাও। তবে এগুলো কিছু লিমিটেশন আছে, একদিনে 20টা 25টার বেশি করা যায় না। সমস্যা নেই, অনলাইনে এরকম হাজার হাজার টুলস আছে তাদেরকে সিএসবি তে এক্সেল থেকে সিএসবি তে কনভার্ট করার জন্য। এই যে আপনি চলে আসে, জাস্ট ডাউনলোড করেন, দেখেন আপনার সিএসবি তে কনভার্ট হয়ে গেছে। এই যে সিএসবি তে হলে কি হয়, ফাইলগুলো একটু ছোট হয়ে যায়, তাই না? আচ্ছা, আমরা প্রথম কলামটাকে ডিলিট করে দেবো। আমাদের কলাম হেডিংটা কি থাকবে? ডেট, ডেসক্রিপশন, ডিপোজিট এন্ড উইথড্রলস, তাই তো? আচ্ছা দেখেন, আমি যদি এক্সেলে কাজটা না করতাম তাহলে আমার কাছে এই জিনিসটা কেমন দেখা যেত, একটু খেয়াল করেন। পিডিএফ টু সিএসভি কনভার্টার, দেখেন তাহলে কিভাবে হয়। যে কোনো একটা চুজ করি, পিডিএফ থেকে সিএসভি তে। আমাদের যে ব্যাংক স্টেটমেন্টটা ছিল সেটা তো পিডিএফ আকারে ছিল, তাই না? ক্লায়েন্ট আপনাকে তো পিডিএফই দিবে, ধরেন পিডিএফটা দিল, দেওয়ার পরে আপনি এটাকে সিএসভি তে কনভার্ট করতে যাচ্ছেন। দেখেন প্রবলেমটা কোথায় দেখা যায় সেটা আমি একটু দেখাচ্ছি। ডাউনলোড করেন, এবার এটা সিএসভি খেয়াল করুন, দেখেন তো ভালো চেহারা কি দেখা যাচ্ছে আদৌ? হ্যাঁ, ফোনটা ঠিক করতে কষ্ট বেশি ভাই। হ্যাঁ, মানে আর কি দেখছেন, মানে সে পুরো সব পেজে সিএসভি করে ফেলছে, আর আমি এক্সেলে করলাম কি শুধুমাত্র ওই টেবিলের অংশটুকু। তাহলে আমার জন্য কি কাজটা কি ছোট হয়ে আসছে না? এই জন্য চেষ্টা করবেন যে মানে আর কি এক্সেলে যাদের 21 ভার্সন নাই তারা কম্পিউটার দোকানে গিয়ে বললেই হবে আপনাকে এমএস অফিস এক্সেল পাওয়ার পয়েন্টের 21 ভার্সন দিয়ে দিবেন। ঠিক আছে, ওকে, ট্রাই করে দেখতে পারো, বেটার রেজাল্ট পাওয়া যাবে না। আচ্ছা, তাহলে আমরা আমাদের প্রথম কাজ কি হলো, চার্ট অফ অ্যাকাউন্টে ব্যাংকটাকে অ্যাড করলাম, তার ওপেনিং ব্যালেন্স অ্যাড করলাম। এবার আসেন, ট্রানজেকশন গুলো তো সিএসবি করা কমপ্লিট, এখন এটাকে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্টের জন্য চলে যাব ব্যাংক ট্রানজেকশন অপশনে, মানে ট্রানজেকশনের আন্ডারেই প্রথম যে অপশনটা ব্যাংক ট্রানজেকশন। এই যে এখানে আপনাকে আবারও তারা সাজেস্ট করতেছে লিংক ইওর ব্যাংক। এই যে দেখেন, এই যে ডান পাশে কিন্তু কিছু কি প্রিভিউ আসতেছে, দেখছেন? কিছু প্রিভিউ আসতেছে না অটোমেটিক্যালি? মানে এটা যখন আপনি সরাসরি কানেক্টেড করবেন কুইক বুকস এর সাথে, ব্যাংকের কিন্তু কানেক্টেড করা যায়। ওই যে কানেক্টেডটা যদি আপনি স্থাপন করে দিতে পারেন সঠিকভাবে, তাহলে সে অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে আমরা লিংক ইওর ব্যাংক, আমার কাছে ব্যাংকের কোনো ডাটা নাই, বা সরি ব্যাংকের কোনো ইনফরমেশন নাই বিধায় আমরা আপলোড ট্রানজেকশন ম্যানুয়ালি করব। এই যে এখানে আপনাকে 5টা স্টেপ আপনাকে ফলো করতে হবে। প্রথম স্টেপটা একইভাবেই আপনাকে বলছে, এখানে খেয়াল করেন, এই জায়গাটাতে খেয়াল করেন, এখানে আপনাকে 2টা পার্ট তারা বলে দিচ্ছে, অর দিয়ে বাকি এটা হচ্ছে রেকমেন্ডেড। মানে হয় আপনি ম্যানুয়ালি ট্রানজেকশন আপলোড করেন অথবা
ট্রানজেকশনটা অটোমেটিক্যালি নিয়ে আসেন, দুইটা যে কোনো একটা। এখানে অটোমেটিক্যালি ম্যানুয়ালি আপলোড করার জন্য আপনাকে বলছে ওপেন এ নিউ ট্যাব টু সাইন ইওর অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে এক্সপোর্ট ইওর ব্যাংক স্টেটমেন্ট ইন এ সিএসভি, তারপরে ডট কিউ এফএক্স ডট টিএক্সটি এই ফরম্যাটে আপনাকে দিতে হবে। এক্সেল কি সাপোর্ট করে না, ঠিক আছে? তাহলে তো ডট এক্সেল লেখা থাকতো, এখানে এক্সেল সাপোর্ট করতেছে না, সিএসভি অথবা টিএক্সটি এইসব ফরম্যাট সাপোর্ট করবে। তারপর আপলোড ইওর ব্যাংক স্টেটমেন্ট। এখন এইখানে আমরা কাজটা করব, ঠিক আছে? এইখানে আমরা কাজটা করব। তা আসেন আমরা এখান থেকে প্রথমে সিলেক্ট ফাইল অপশন চুজ করব, যেখানে আমরা করে আসছি, আপলোড করলাম, কন্টিনিউতে যাব, সিলেক্ট ব্যাংক অ্যাকাউন্ট। কোন ব্যাংকের জন্য করতেছি? ওয়েলস ফার্গো। হ্যাঁ, এবার আসেন আপনাকে এখানে বলতেছে ম্যাপিং করা হয়। আমরা একটু আমাদের ফাইলটাকে একটু যদি দেখে আসি। আমাদের ফাইলটা একটু আমরা খেয়াল করব। আমাদের ফাইলের ফার্স্টে কি হেডিং আছে না, ডেট, ডেসক্রিপশন, ডিপোজিট, উইথড্রল। তাহলে আমরা এখানে প্রথম কোশ্চেনটাই তারা আমাকে আস্ক করছে, ইজ দ্য ফাইল রো ইন ইওর ফাইল এ হেডার? আপনার যে ফাইলটা আছে সেটার কি ফার্স্ট রোটা কি হেডার কিনা? অবশ্যই। হাউ মেনি কলামস শো অ্যামাউন্ট? কয়টা কলাম ব্যবহার করছি আমরা এখানে? দুইটা কলাম না টাকার জন্য? আপনি চাইলে একটা ব্যবহার করতে পারেন প্লাস মাইনাস হিসাব করে। আমরা দুটো কলাম দেব। তারপরে হোয়াটস দ্য ডেট ফরম্যাট ইউজড ইন ইওর ফাইল? মান্থ, ডেট, ইয়ার। এরপরে আসেন এখানে ম্যাপিং করতে বলছে কুইক বুকস এর ফিল্ড সাথে আপনার ফিল্ডের সাথে। প্রথমে ডেট ছিল, আমাদেরও প্রথমে ডেট ছিল, প্রথমে তাদের অনুযায়ী ডেসক্রিপশন, আমাদের ডেসক্রিপশন। এবার অ্যামাউন্টের কলাম, মানি রিসিপ্ট। মানি রিসিপ্ট আমরা কোন কলামে দেখেছি ভাই? ডিপোজিট কলামে না? আর মানি আউট গুলা কোনটা? আমরা উইথড্র কলামে দেখাইছি। তাহলে আমরা প্রথমে মানি রিসিপ্টটা দেখাবো ডিপোজিট কলামে, স্পেন্ড মানিটা দেখাবো উইথড্র কলামে। চেক নাম্বার আমরা দিই নাই, এটা অপশনাল, তো কোনো প্রবলেম নাই, আমরা চলে যাব। এইখানে একটু খেয়াল করেন ভাই, এখানে কিন্তু বোঝার একটা জিনিস আছে। আমাদের বাংলাদেশের স্টেটমেন্ট তো দেখে দেখে আপনারা হয়তো বা অভ্যস্ত আছেন, তাই না? এখানে কারো কোনো প্রবলেম হয় না, নরমালি আমরা বুঝি যে কোনটা আমাদের খরচ হয়েছে, কোনটা আমাদের আয় হয়েছে, এটা আমরা বুঝি। কিন্তু বাট বাইরের দেশে অনেক কান্ট্রিতে আপনারা যখন কাজ করতে যাবেন এই প্রবলেমটা কিন্তু পাবেন। এইখানে এই জন্যই কুইক বুকস আপনাদের এই অপশনটা দিয়ে রাখছে। জেনারেলি ইনকাম ট্রানজেকশন পোস্ট অ্যাজ পজিটিভ নাম্বার। আমরা সবাই জানি ইনকামটা কি পজিটিভ নাম্বার আকারে থাকে, তাই না? তারপরে এক্সপেন্সটা কি আকারে থাকে? নেগেটিভ আকারে বা মাইনাস আকারে থাকে। অকেশনালি সাম ব্যাংকস সেন্ড আস ফাইল উইথ দ্য রিভার্স। কিছু ব্যাংক তারা অপোজিট কাজ করে, বা মানে আর কি তাদের ব্যাংকিং সিস্টেমটা ওই রকম। ডিপোজিটে কিন্তু তার ক্রেডিট ধরে আর কি। হ্যাঁ, মানে ইনকামটাকে তারা মাইনাস ধরে আর এক্সপেন্সটাকে তারা প্লাস ধরে। হ্যাঁ, তারপরে বলছে ডু দ্য ট্রানজেকশন বিলো কারেক্টলি ইন্ডিকেট ইনকাম এন্ড এক্সপেন্স। এখন আপনাকে আপনি যে ট্রানজেকশন গুলো আপলোড করতেছেন অবশ্যই তো ক্লায়েন্টের কাছ থেকে কি নিয়ে নিবেন? স্টেটমেন্ট নিবেন। স্টেটমেন্ট নিয়ে স্টেটমেন্টের যোগ বিয়োগ দেখবেন, তাই না? কত ডিপোজিট হয়েছে, কত উইথড্রল হয়েছে, জিনিসগুলো আপনি দেখবেন। দেখার পরে যদি আপনার ফাইলে যদি সবগুলো ঠিক থাকে তাহলে আমরা দিব কি অরিজিনাল ভ্যালু, ঠিক আছে? আর যদি রিভার্স করার প্রয়োজন পড়ে, রিভার্স করার প্রয়োজন পড়ে মানে প্লাস গুলোকে মাইনাস করার প্রয়োজন পড়ছে, মাইনাস গুলোকে প্লাস করার প্রয়োজন পড়ছে, তখন আপনি দিবেন কি রিভার্স অল ভ্যালু। আমি কথা বুঝাইতে পারছি? রিভার্স অল ভ্যালু। এর আগ পর্যন্ত যদি সবকিছু ফাইল ওকে থাকে, স্টেটমেন্ট অনুযায়ী আপনার ফাইলটা একদম ঠিক, কোনো ভুল নাই, তাহলে আমরা দিব কোথায়? কিপ অরিজিনাল ভ্যালু। আর যদি আপনার কোনো কারণে আপনার কি ট্রানজেকশন গুলা কি করার প্রয়োজন পড়ে, রিভার্স করার প্রয়োজন পড়ে, সেগুলাকে আমরা দিব হইতেছে রিভার্স অল ভ্যালু। রিভার্স অল ভ্যালু দিলে রেজাল্ট কি হবে? এই যে মাইনাস যেগুলো আছে না, মাইনাস যেগুলো আছে সেগুলো কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর প্লাস গুলা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের তো ঠিক আছে ফাইলটা, তাই না? তাহলে আমি কিছুই করব না, কিপ অরিজিনাল ভ্যালুতেই রাখবো, রেখে জাস্ট সিলেক্ট করব সবগুলা। আর অনেকে দেখবেন অনেক সময় ফাইল ইম্পোর্ট করতে কোনো প্রবলেম হলে দেখবেন এখানে মানে রেড মার্কিং দেখাবে। যদি ডেটের কলামে রেড মার্কিং দেখায় তাহলে বুঝবেন আপনার ডেটে সমস্যা। যদি ডেসক্রিপশন কলামে ইস্যু দেখায় তাহলে বুঝবেন আপনার ডেসক্রিপশনের প্রবলেম। যদি অ্যামাউন্টে দেখায় তাহলে অ্যামাউন্টে বুঝবেন। ঠিক আছে, তারাই বলে দেবে। এরপর আসেন কন্টিনিউ, ইয়েস দিয়ে সামনে আগাবো। আমার ইম্পোর্ট কি কমপ্লিট। এইখানে তারা ভিডিও দিয়ে রাখছে, হ্যাঁ। তারপর এখানে তারা গাইডেন্স হিসেবে একটা ট্যুর ব্যবস্থা করছে।
আচ্ছা, এইখানে দেখেন 12টা ট্রানজেকশন। ভাই আপনি যদি ব্যাংকের সাথে সরাসরি কানেক্ট করতেন আপনার এই পর্যন্তই আসতো, এরপরে কিন্তু আপনাকে ম্যানুয়ালি করতে হবে ভাই, আপনি যাই করেন না কেন। এখন আপনার এখানে প্যানেল কয়টা? প্যানেল হইতেছে 3টা, ফর রিভিউ প্যানেল, ক্যাটাগরাইজ প্যানেল, একটা হচ্ছে এক্সক্লুড প্যানেল। ফর রিভিউ প্যানেল থেকে যখন আমরা প্রপারলি চার্ট অফ অ্যাকাউন্ট গুলাকে দিব বা হেড গুলাকে দিব, তখন সেগুলা গিয়ে কোথায় চলে যাবে? ক্যাটাগরাইজ অপশন। আর ধরেন কোনো ট্রানজেকশন আপনার এখন প্রয়োজন নাই, ভুল ক্রমে সেটা অন্য মাসের ট্রানজেকশন আপনার এখন আপলোড হয়ে গেছে, তখন সেটাকে ধরে এক্সক্লুড করবেন, সরাসরি ডিলিট করা যাবে না, আগে এক্সক্লুডে নিয়ে যেতে হবে, তারপর সেখান থেকে ডিলিট করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি ভাই, এই ব্যাড প্র্যাকটিসটা কেউ করবেন না, মানে এই যে আনক্যাটাগরাইজ রেখে দেওয়া। এখন ক্লায়েন্ট তো আপনাকে কাজ দিল একটা নির্দিষ্ট সময়, বলে দিল যে আমাকে 3 দিনের মধ্যে কাজটা জমা দাও। তো এখন আপনি তো ক্লায়েন্টের আশায় বসে থাকলে হবে না, এখন তাকে নক দিছেন, সে হয়তো প্রপারলি রেসপন্স করতেছে না। তাহলে আপনি কি করবেন? আপনি যে এক্সেল ফাইলটা রেডি করছেন, সেই এক্সেল ফাইলের ডান পাশে একটা কি করেন, কমেন্টের একটা অপশন রেখে দেন। কমেন্টের একটা অপশন রাখেন, আপনি কোনটার জন্য কি কি চার্ট অফ অ্যাকাউন্ট ব্যবহার করছেন সেই কমেন্ট অপশনে লিখে দেন, লিখে দিয়ে তার কাছে পাঠায় দেন। সে একবারই দেখতে পাবে, যদি কোনো ইস্যু থাকে সে আপনাকে বলবে যে ভাই এই চার্ট অফ অ্যাকাউন্টটা ঠিক করে দেন, তাহলে আপনি ঠিক করতে পারবেন। ঠিক আছে? মানে বসে থাকা যাবে না তার জন্য, সে তো আপনাকে স্টেটমেন্ট দিছেই, তাহলে আপনি স্টেটমেন্ট অনুযায়ী আপনার কাজ করে যেতে হবে। এখন আপনার অনেক কিছু মনে হইতে পারে, অনেক জিনিস আপনার আহ, মনে নাও আসতে পারে যে এটা এক্স্যাক্টলি কি হইতে পারে। এটার জন্যই কমেন্টের একটা কলম রেখে দেবো, যাতে ক্লায়েন্ট সে তার জিনিসগুলোকে দেখে আপনাকে কারেকশন করে দিতে পারে। তাহলে আসেন আমরা ফর রিভিউ প্যানেলে চ্যাট জিপিটির ব্যবহার আজকে আমরা দেখব। এখানে খেয়াল করেন, মাত্র 12টা আছে ভাই, প্রজেক্টে আমি দিয়ে রাখছি 250টা ট্রানজেকশন, আরো বেশিও আছে। ঠিক আছে? তো এটা ভয় পেয়ে কোনো লাভ নেই। এখন হ্যাঁ, প্রজেক্টের কাজ যখন দিব তখন, ঠিক আছে, এর থেকে আরো বড় বড় ট্রানজেকশন আমরা করছি, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এত বড় ট্রানজেকশন, এতগুলা ট্রানজেকশন, একটা জিনিস আপনাকে হেল্প করবে এখানে, কারো মানে আর কি কি বলবো, যে অন্য কোনো কিছু হেল্প করবে না, শুধু একটা জিনিস হেল্প করবে, সেটা হইতেছে ব্যাংক রুল। ঠিক আছে? ধরেন আপনার পরীক্ষার হলে 20টা কোশ্চেন দেওয়া হয়েছে, 20টা কোশ্চেনের মধ্যে কমন একটা জিনিস আছে, সেই কমন জিনিসটাকে খুঁজে বের করে ওইটাকে একটা সিস্টেমে ফালায় দেন, তাহলে কি হবে? ও 20টা একসাথে কি চলে যাবে না? ঠিক এখানেও তাই, এখানে রুল বানাইতে হবে। রুল বানানোটাও কিন্তু একটা আর্টের মধ্যে পড়ে। এখানে যদি রুল সঠিকভাবে ফেলতে পারেন, দেখবেন যে আপনার ট্রানজেকশন অনেক স্মুথলি চলে যাচ্ছে, মানে 50% 60%, এমন দেখবেন 20% চলে গেছে। এখন এখানে রুল বানানোর জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার যে ফাইলটা রেডি করছেন এই ফাইলের মধ্যেই দেখেন তো কোনো কি কমন জিনিস খুঁজে পাওয়া যায়? আমাকে কেউ যদি একটু বলেন, কমন কোনো আইটেম বা কমন কোনো লেখা। অ্যামাউন্ট দিয়ে করতে যাবেন না, অ্যামাউন্ট দিয়ে করতে গেলে ভেজাল পড়ে যাবেন, চেষ্টা করবেন ডেসক্রিপশন দিয়ে। চেক ক্রেডিট কার্ড পারচেস, তাই না? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, 6টা জিনিস, আচ্ছা 7টা, তাহলে 7টা জিনিসকে দিয়ে আমরা এমন একটা রুল বানাবো, যে রুলটা যাতে একবারে ইম্পোর্ট করার সাথে সাথে যাতে আমার অনেক কাজটা যাতে কি অনেকাংশে কমে আসে, কাজটাকে সহজ করার জন্য। তো চ্যাট জিপিটি না, আমাদের চ্যাট জিপিটির কাছে আমরা চলে যাব। চ্যাট জিপিটি আপনাদেরকে দেখতে বলছিলাম, তাই না? চ্যাট জিপিটি কি বলেন তো? হ্যাঁ, নিত্যদিনের বন্ধু বলা যায়। নিত্যদিনের বন্ধু নাকি? সার্চ ইঞ্জিন, যা কিছু দরকার কোশ্চেন গুলো অ্যান্সার গুলো সে কিন্তু প্রপারলি অ্যান্সার দেয় না, এটা কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে। জিপিটি কে গিয়ে বললেন যে আমার একটা মানে আর কি কিভাবে আমি কাগজ বানাইতে পারি সেটার একটা ফরম্যাট দাও, সে তো নর্মালি কাগজ বানানোর ফরম্যাট দিয়ে দিবে। এখন আপনি তাকে বলতে হবে যে আমি একটা প্রোডাকশন করতে যাব, কাগজের প্রোডাকশন করতে গেলে আমার কি কি র মেটেরিয়াল লাগবে, তারপরে কি কি মানে আর কি মেশিন পত্র লাগবে, তারপর কি প্রোডাক্ট লাইন লাগবে, তারপর কি কি আমার লেবার লাগবে, এই জিনিসগুলো তুমি আমাকে বলো, তখনই সে আপনাকে আস্তে আস্তে আপনাকে ব্যাখ্যা করে দিবে, তাই না? এখন আপনি চ্যাট জিপিটি কে যদি প্রপারলি যদি বলতে পারেন, আপনার কিন্তু রিকনসিলিয়েশন করা অনেকাংশে ইজি হয়ে যাবে ভাই। ঠিক আছে? তো ধরেন আমি একটা প্রম্পট লিখলাম, কিছুই না, যে প্রথমে তাকে বললাম যে হ্যালো হ্যালো ট্যালো দিয়ে হাই হ্যালো দিলাম,
তারপর তাকে বললাম যে আমি কুইক বুকস এর কাজ করি অনেকদিন ধরে, কুইক বুকস এর অ্যাকাউন্টেন্ট, আমাকে কিছু ব্যাংক ট্রানজেকশন দেন, ক্যাটাগরাইজেশন করে দেন। ঠিক আছে, এটা বললাম। বলার পরে আমি যে এক্সেল ফাইলটা করছি, এই এক্সেল ফাইলটা সম্পূর্ণরূপে কপি করে নেন, কপি করে নিয়ে এসে তাকে দেন। এখন সে কি করবে, এইখান থেকে ক্যাটাগরাইজেশন করবে। দেখেন কত সুন্দর এবং স্মুথলি ডেট ডেসক্রিপশনের এই যে দেখেন ব্ল্যাক কালারে কি আপনার কি দিচ্ছে, চার্ট অফ অ্যাকাউন্ট গুলো দিচ্ছে না, ডিপোজিট, তারপরে এই যে উইথড্রল, প্রত্যেকটা জিনিস কি সে দিয়ে দিচ্ছে না আপনার? হ্যাঁ, তবে এটা ঠিক একটা লিমিটেশন আছে যে একবারে 20টার বেশি দিবেন না। যদি 50টা দিতে যান সে কিন্তু অ্যান্সার দিতে পারবে না। অল্প অল্প করে তাকে দিবেন, সে অল্প অল্প করে হজম করে আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, তাহলে দেখেন এই যে ক্রেডিট কার্ড পারচেজ, ক্রেডিট কার্ড পারচেজের সফটওয়্যার সাবস্ক্রিপশন, তাই না? ম্যাক্সিমাম কি সফটওয়্যার সাবস্ক্রিপশন, আবার কি অ্যাডভার্টাইজিং আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্রেডিট কার্ড পারচেজ গুলা, এখানে ক্রেডিট কার্ড পারচেজ বলতে এই জিনিসটা বুঝাইছে যে আপনার অ্যাডভার্টাইজিং বাবদ খরচ করছে এই প্রতিষ্ঠানের কাছে। আমার যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট এই ক্রেডিট কার্ড পারচেজের মাধ্যমে এই প্রতিষ্ঠানের কাছ থেকে অ্যাডভার্টাইজিং খরচগুলো করায় নিছে। এটা হইতেছে প্রপার চার্ট অফ অ্যাকাউন্ট। এখন আসেন আমি একটা রুল করতে যাব। কি করতে যাব? রুল বানাইতে যাব। আসেন আমরা রুল বানানোটা দেখি। এবার আসেন রুলে যাব। রুলে যাওয়ার পরে এখানে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখেন, ভালো লাগলে দেখবেন, না ভালো লাগলে আরো বেশি করে দেখবেন। হ্যাঁ, গো টু রুলসে যাব। যাওয়ার পরে এখানে নিউ রুল, এইখানে প্রথমে বলতেছে রুলের একটা নাম দেন। ধরলাম আমরা দিলাম ক্রেডিট কার্ড পারচেস, যে নাম আছে ওটাই দিই, অন্য কিছু না দিই। হ্যাঁ, তারপরে খেয়াল রাখবেন এটা কোন টাইপের ট্রানজেকশন, মানি ইন না মানি আউট, বলেন তো? সবগুলা কি মানি আউট না? ওকে, মানি আউট ট্রানজেকশন। তারপরে এইখানে ব্যাংকের অ্যাকাউন্ট আপনার এখানে একটাই আছে, এই জন্য একটা দেওয়া মানে অল হয়ে যাওয়া। ঠিক আছে, যখন দুইটা তিনটা থাকবে তখন একটা একটা করে সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, তারপরে ইনক্লুডিং এনি দিবেন। এরপরে আসেন কয়টা পার্ট, ডেসক্রিপশন দিয়ে মিলানো যায়, ব্যাংক টেক্সট দিয়ে মিলানো যায়, অ্যামাউন্ট দিয়ে মিলানো যায়। ভাই এই দুই জায়গায় মানে আপনারা কাজ করতে গিয়ে হোঁচট খাবেন। সেটা হচ্ছে এইখানে খেয়াল করেন, ক্রেডিট কার্ড কথাটা আমরা তো এটা দিয়েই মিলাবো, তাই না? ক্রেডিট কার্ড পার্টস এটা কি ডেসক্রিপশনে লেখা আছে না? ডেসক্রিপশনে লেখা আছে। অনেক সময় কি হইতো জানেন, এই লেখাটা এখানে না থেকে আমি এটা ক্লিক করি, দেখেন এই যে নিচে ব্যাংক ডিটেইলে লেখা থাকতো। কোথায় লেখা থাকতো? ব্যাংক ডিটেল, এটাকে বলা হয় ব্যাংক টেক্সট। এখন আপনি যে জিনিসটাতে মিলাইতে চাচ্ছেন সেটা কোথায় আছে, ডেসক্রিপশনে আছে নাকি ব্যাংক টেক্সটে আছে? এটা কিন্তু খুব খেয়াল করে দেখতে হবে আপনি। হ্যাঁ, তাহলে আমার ডেসক্রিপশনে আছে, ওয়েল কোনো সমস্যা নেই, আমি ডেসক্রিপশন দিলাম, কন্টেন্ট থাকবে। এবার আসেন কি নাম দিয়ে মিলাবেন, নামটা কি দিব? ক্রেডিট কার্ড পারচেজ না? হুবহু এটা নিয়ে আসতে হবে, হুবহু। সামান্য বানানের এদিক ওদিক হলেও কিন্তু মিলবে না। বাকি অংশ কেন নিব না? কারণ বাকি অংশের অনেক কিছু কিচ্ছা কাহিনী আছে না, চেক নাম্বার আছে, তার আইডেন্টিফিকেশন আছে। হ্যাঁ, আমি ক্রেডিট কার্ড পারচেজ দিয়ে মিলাইতে চাচ্ছি, এই জন্য আমি এখানে দিব কি ক্রেডিট কার্ড পারচেজ। এরপরে আসেন এটা কি টাইপের, এটা আমার এক্সপেন্স টাইপের ট্রানজেকশন। ক্যাটাগরি এখানেই হচ্ছে আমার চার্ট অফ অ্যাকাউন্ট, তাই না? অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আছে। এরপরে আসেন পেই, খেয়াল করেন পেই, পেইটা বলতেছে রেকমেন্ডেড, মানে পেই না দিলে আপনার রুল তারা নিবে না। এখন এক একজনের ভাই পেই তো এক এক রকম না। প্রথমে পেইটাকে গেটার রেসপন্স, তাই না? তারপরেরটার পেই কে ই কম, তারপরটা হইতেছে ব্রায়ান, তারপরটা হইতেছে গুগল অ্যাডস, তারপরটা হইতেছে কি গোড্যাডি, তারপরটা হইতেছে ইট বাই ফোন, তাই না? তারপরটা হইতেছে আমেরিকান এআই। তাহলে এতগুলা কি আমি একসাথে দিতে পারবো? পসিবল না। তাহলে আমি এটার জন্য একটা টেকনিক খাটাবো। কি খাটাবো? দেখেন আমি একটাই দিব, কারণ রুলটা আমি বানাইতে চাচ্ছি, পরে আমি পার্সোনালি গিয়ে এডিট করব। তার আগ পর্যন্ত এটা থাক। হ্যাঁ, এখানে সাপ্লায়ার ওন দিয়ে আমি রেখে দিলাম, কাস্টমার লাগবে না, ট্যাগও প্রয়োজন নাই। আর এই অপশনটা অফ রাখবেন। কেন অপশনটা অফ রাখছি? কারণ এখানে বলছে অটোমেটিক্যালি কনফার্ম ট্রানজেকশন দ্যাট রুলস অ্যাপ্লাই, মানে অটোমেটিক্যালি রুলস কি হয়ে যাবে, অ্যাপ্লাই হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে, আমি ম্যানুয়ালি কাজ করব। তাহলে রুলটা ঠিক আছে, আমি সেভ করে দিব।
দেওয়ার পরে এবার আসেন আবার ব্যাংক ট্রানজেকশনে চলে যান। ভাইয়া খেয়াল করেন তো, গ্রিন সিগন্যাল হয়ে গেছে না? হয়েছে কি গ্রিন সিগন্যাল? হ্যাঁ, এখানে আরেকটা জিনিস নাই ভাই। বলেন তো কি জিনিস নাই? আপনারা তো আপনারা তো ব্যাংক স্টেটমেন্ট রিকনসিলিয়েশন করে আসছেন। এখানে এমন একটা জিনিস মিসিং আছে। হ্যাঁ, কি জিনিস মিসিং আছে ভাই? এনিওয়ান? চার্ট অফ অ্যাকাউন্ট তো দিলাম ভাই, ওপেনিং ব্যালেন্স দিয়ে আসি ভাই। ট্যাক্স নাই রে ভাই, ট্যাক্স নাই। ট্যাক্স দিতে হবে না? তাহলে আমি এই অ্যাকাউন্টে কি ট্যাক্স সেট আপ করছিলাম? করি নাই তো। আপনাদের অ্যাকাউন্টে ট্যাক্স আছে, এই জন্য আপনাদের সিগন্যালটা দিবে। আসেন একটু ট্যাক্সটা অ্যাড করে আসি। এই দেখছেন ট্যাক্স অ্যাড নাই, এই জন্য আমার রিকনসিলিয়েশনে কোনো কিছুই দেখাচ্ছে না। ভাই এবার খেয়াল করেন, দেখেন এই যে ট্যাক্সের কলাম আসছে। হ্যাঁ, আগে কেন আসে নাই? কারণ আমার এই অ্যাকাউন্টে ট্যাক্সটা সেট আপ করা ছিল না। এখন আমার রুলে তো আমি ফালাইছি, তাই না? কিভাবে ফেললাম? ওই যে পেইর নামটা ওন দিয়ে বা যে কোনো একটা কমন নাম দিয়ে আমরা কি রুলের মধ্যে দিয়ে দিছি। এখন আসলে কি এটা প্রপার অ্যাকাউন্টিং হয়েছে? হয় নাই। আপনার প্রত্যেকটা পেইর নামটাকে কি করে দিতে হবে, যদি থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আমরা ব্যাংক টেক্স থেকে গিয়ে প্রত্যেকটা কি করব, পেইর নামে অ্যাড করে দিব। কারণ নেম অ্যাড করার জন্য তার কোনো কিছু প্রয়োজন নাই, তাই না? আমেরিকান এআই। আচ্ছা, তারপরে হচ্ছে ইফ বাই ফোন। আচ্ছা, গুগল অ্যাডস। তারপরে হচ্ছে পেপাল। তারপরে এটাও পেপাল। এটা হচ্ছে ওকে। তাহলে আমরা প্রত্যেকটার পেইটা দিয়ে দিলাম। এখন এখানে কিন্তু ট্যাক্স দেওয়াটা ম্যান্ডেটরি ভাই। আগে পেইটা দেওয়া ম্যান্ডেটরি ছিল, এখন ট্যাক্স দেওয়া ম্যান্ডেটরি। এখন একটা একটা করে ট্যাক্স আমি দিব না। দেখেন কি করব, সবগুলাকে একসাথে সিলেক্ট করব, এখান থেকে এডিট অপশনে যাব। জাস্ট আমি এখানে ট্যাক্সটাকে সঠিকভাবে দিব। ট্যাক্সটা আপনার ক্লায়েন্ট বলে দিবে। আমি জিরো রেটেড ট্যাক্স দিলাম। দেখেন সবগুলাতে কি জিরো রেটেড ট্যাক্স চলে আসে না?
সবগুলোতে কি হলো, সবগুলোতে জিরো রেটেড ট্যাক্স চলে আসছে। তাহলে এই জিরো রেটেড ট্যাক্স আর যেগুলা রুলে পড়ে গেছে আমার সবকিছু করা কমপ্লিট। জাস্ট আমি ধরে সিলেক্ট করে দেব, অ্যাকসেপ্ট করলাম। সেগুলো চলে যাবে কোথায়, আমার ক্যাটাগরাইজ অপশনে। কোথায়, এই যে ক্যাটাগরাইজ অপশনে আমরা গিয়ে পাবো। 14টা ছিল, এখন আছে কয়টা, 5টা, তাই না? আচ্ছা, এবার আসেন এগুলা ম্যানুয়ালি করা যাবে। ওভারড্রাফট ফি, এটা কি ব্যাংকের চার্জ, তাই না? ব্যাংক ফি অথবা ব্যাংক চার্জ, যে কোনোটাই। ট্যাক্সটা আপাতত জিরো রেটেড অ্যাড করে দিব। ইন্টারন্যাশনাল পারচেজ ট্রানজাকশন, আপনাকে ক্লায়েন্ট এটার জন্যই নিবে। ক্যাটাগরাইজেশন প্রপারলি করার জন্য আপনাকে সে হায়ার করবে, ঠিক আছে? ডিপোজিট ধরলাম, ডিপোজিট। এখন যেহেতু আমাদের কাছে ক্লায়েন্টের প্রপার ডকুমেন্ট নাই, এই জন্য আমরা যতটুকু সম্ভব কারেক্ট করার চেষ্টা করতেছি। ট্যাক্স জিরো রেটেড অ্যাড, ওকে। উইথড্রল, শেয়ার ক্যাপিটালে যাবে, ট্যাক্সটা জিরো রেটেড। লাস্টেরটা হইতেছে বিল পেমেন্ট। আচ্ছা, বিল পেমেন্ট গেরি রিকারিং নট অ্যাপ্লিকেবল এত। আচ্ছা, এখান থেকে কিছু বুঝতেছি না, যেহেতু আমার কাছে এটার প্রপার ডকুমেন্ট নাই। তাহলে যেহেতু ডকুমেন্টটা নাই, তাহলে আপাতত পক্ষে আমি একটা কিছু দিয়ে তো আমার কাজটা করতে হবে। আমি আপাতত পক্ষে রেকর্ডেস ট্রান্সফার দিয়ে দিলাম, হ্যাঁ। মানে কোথায় থেকে ট্রান্সফার হয়েছে, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট থেকে ট্রান্সফার হয়ে গেছে, অ্যাড দিয়ে দিলাম। দেখেন এখানে কি আপনার 1122.41 ডলার, তাই না? এটা আপনার কি ব্যালেন্সে ছিল না? দেখেন তো, আপনার এখানে লাস্ট ক্লোজিং ব্যালেন্সটা কত, 1122.41। এবার আসেন আমরা এটাকে রিকনসাইল করব। রিকনসাইল করার জন্য চলে যাব হচ্ছে আমাদের রিকনসাইল অপশনে। সেখান থেকে গেট স্টার্টেড যাব। যাওয়ার পর এখানে আপনি ব্যাংকের নামটা সিলেক্ট করে দিবেন। দেখেন বিগিনিং ব্যালেন্স কিন্তু লক হয়ে আছে। অবশ্যই সাবধানতার সহিত বিগিনিং ব্যালেন্সটা আপনাকে দিতে হবে। 1122.41 জুন 2021। স্টার্ট রিকনসাইলিং, ঠিক আছে। দেখেন তো, জিরো আসছে না ডিফারেন্স? ডিফারেন্স কত, জিরো না? আপনার এন্ডিং ব্যালেন্স 1122, এটা ক্লিয়ার হয়ে গেছে। তার মধ্যে পেমেন্ট ছিল 2645.24, একটা ডিপোজিট ছিল $2000, আর তার বিগিনিং ব্যালেন্স ছিল এত। যদি আপনার কোনো কারণে ভুল হয়, তাহলে আপনার ডিফারেন্সটা এখানে শো করবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে সেখান থেকে ফিনিশ নাও দিয়ে ডান দিয়ে বের হয়ে যাবে। এই যে দেখেন, একটু আগে যেটা কি এন্ডিং ব্যালেন্স ছিল, এখন সেটা কি বিগিনিং ব্যালেন্স হয়ে গেছে না? 1122.41, যেটা এন্ডিং ছিল। তাহলে এটা পরের মাসের জন্য কি হয়ে যাবে, বিগিনিং ব্যালেন্স। এখন আপনি এখান থেকে এই যে দেখেন একটা হাইপার লিংক আসছে না, হ্যাঁ, এখানে লিংকের মতো হয়েছে না, এই লিংকটাতে ক্লিক করেন। তাহলে এই যে আপনার স্টেটমেন্টটা আপনি দেখতে পাবেন। এই যে প্রিন্ট আউট যদি করেন, এই যে স্টেটমেন্ট, আপনি এখান থেকে স্টেটমেন্টটা কি দেখতে পারবেন। কথা বুঝাইতে পারছি? এই যে আপনার স্টেটমেন্ট এভাবে, উপরে সামারি, নিচে ডিটেইলস। বা আরেকটা জায়গা থেকেও আপনি পাবেন, দেখেন চার্ট অফ অ্যাকাউন্টসে যদি যান, সেখান থেকেও ব্যাংকের যে লেজার বুক আছে, এই যে ব্যাংকের অ্যাকাউন্ট হিস্ট্রিতে যান, গিয়ে এই যে দেখেন, এই যে রিকনসাইল অপশনে গেলেও আপনি খুঁজে পাবেন। ঠিক আছে, এখান থেকে রিকনসাইল অপশন আছে, বোথ একই। তাহলে আমাদের কাজটা কি হলো, ভালো করে আমি একটু সামারি করে দিই। প্রথমে হচ্ছে আপনার চার্ট অফ অ্যাকাউন্ট দেখতে হবে, চার্ট অফ অ্যাকাউন্ট আছে কিনা ব্যাংকের নামে, তার ওপেনিং ব্যালেন্স আছে কিনা এটা খেয়াল করতে হবে। তারপরে আপনার ক্লায়েন্টের কাছ থেকে পিডিএফ ফাইল নিবেন, সেই পিডিএফ থেকে সিএসভি তে কনভার্ট করে নিবেন।
কনভার্ট করার পরে ব্যাংক ট্রানজেকশন অপশনে এসে সেগুলোকে আপলোড করবেন। আপলোড করার পরে প্রপারলি ক্যাটাগরাইজেশন করবেন। ঠিক আছে? এআই এর সহায়তা আপনাদেরকে দেখাইলাম আপনাদের কাজটাকে সুবিধা করার জন্য। তার উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকেন না। অবশ্যই কিছু নিজের মেধা খাটায় চেষ্টা করবেন যে ওরা যে অ্যান্সারটা দিছে সেটা ঠিক আছে কিনা। তাহলে ক্যাটাগরাইজেশন করার পরে প্রপারলি তারপরে আপনি রিকনসাইল করতে যাবেন। অবশ্যই রিকনসাইলের ক্ষেত্রে মাথায় রাখবেন রিকনসাইলের যে এন্ডিং ব্যালেন্স আছে সেটা প্রপারলি দিতে হবে আর এন্ডিং ডেটটা ঠিক মতো দিতে হবে। দিলেই আপনার রিকনসাইল সম্পন্ন। প্রসেসটা কি বোঝা গেছে? হ্যাঁ, কোনো কোশ্চেন আছে? এটা কোয়েশ্চেন চ্যাটজিপিটি কিভাবে আমরা ওদের মধ্যে ডিসকাস করছি আমরা দেখি। ভিডিওতে আছে তো। এরপরে আসেন, তাহলে আমরা আমাদের চলে যাব ব্যাংক স্টেটমেন্ট তো বুঝছেন। আমি প্রথম স্টেটমেন্টটার সিএসবি করে রাখছি আপনাদের সুবিধার্থে, ঠিক আছে? পরের গুলা আপনারা নিজেরা সিএসবি করবেন, করে রিকনসিলেশন করবেন। হ্যাঁ, আমাকে রিকনসিলেশনের রিপোর্ট গুলা দিবেন। রিকনসিলেশন যে রিপোর্ট গুলো আছে সেই রিপোর্ট গুলো আমাকে প্রোভাইড করবেন। এবার আসেন আমরা যাব আমাদের যে পরের টপিক ছিল ক্রেডিট কার্ড রিকনসিলেশন। ভাই প্রসেসটা কিন্তু একেবারেই সেম, কোনো তফাৎ নাই। আমরা ক্রেডিট কার্ড স্টেটমেন্টে চলে যাই। ক্রেডিট কার্ড স্টেটমেন্টে এখানে তিনটা ক্রেডিট কার্ড দেওয়া আছে। আমরা ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ডে যাই। এইখানে দেখেন, এইখানে ক্রেডিট কার্ড নরমালি কি হয়, একটা মাসের মাঝামাঝি থেকে আরেকটা মাসের মাঝামাঝিতে গিয়ে শেষ হয়, তাই না? আমরা সবাই জানি, মানে আর কি মাসের মাঝামাঝিতে শুরু হয়। এখানে দেখেন কথাটা কি লেখা আছে, প্রিভিয়াস ব্যালেন্স। একটু আগে কি লেখা পাইছেন ভাই? ওপেন বিগিনিং ব্যালেন্স, তাই না? আমি কি বলছিলাম, বিগিনিং ব্যালেন্স, প্রিভিয়াস ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স, এগুলো সব নামই কিন্তু কি একই। তারপরে দেখেন ক্লোজিং ব্যালেন্স না লিখে তারা কি লিখে রাখছে, নিউ ব্যালেন্স। নিউ ব্যালেন্স মানে কি এন্ডিং ব্যালেন্স হইতে পারে, ক্লোজিং ব্যালেন্স হইতে পারে, যে কোনোটাই। এখন আপনার একটা স্টেটমেন্ট থেকে এক একটা স্টেটমেন্টের প্যাটার্ন বা এক একটা স্টেটমেন্টের টাইপ কিন্তু এক এক রকম, ঠিক আছে? ওই জন্য স্টেটমেন্টটা দেখবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন যে এক্স্যাক্টলি আপনার কি কি ইনফরমেশন তারা দিছে এবং কি কি ইনফরমেশনের আপনার প্রয়োজন। তাহলে এখানে আপনার প্রয়োজন কি কি, সবার আগে ব্যালেন্স খুঁজে বের করা। তারপরে হচ্ছে কি ডেট, দেখেন এখানে ডেটের কোনো স্পষ্ট, এখানে ক্লোজিং ডেট বলা আছে, নেক্সট ক্লোজিং ডেট এত, কিন্তু বিগিনিং ডেটটা বলা নাই। তাহলে এখন বিগিনিং ডেটটা আমরা ট্রানজেকশন গুলো দেখি, ট্রানজেকশন গুলো দেখলে বুঝতে পারবো। ধরেন এখানে এই যে একটা ট্রানজেকশন আছে 2020 সালের ডিসেম্বর 31, তাই না? আচ্ছা, আর এর আগের কি আছে 2020 সালের ডিসেম্বর 28, আর কি আছে 2020 সালের নাই। তাহলে 2020 সালের ডিসেম্বর মাসের আমার এই ক্রেডিট কার্ডটা, তাই না? তাহলে সবার আগে আমাকে কি করতে হবে, ক্রেডিট কার্ডের নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট করতে হবে। তাহলে আসেন আমরা একটা চার্ট অফ অ্যাকাউন্ট করে ফেলি। আচ্ছা, যদি সেম নামেই থাকে ভাই আপনাদের চার্ট অফ অ্যাকাউন্ট, তাহলে একটু সামনে নামের একটু পরিবর্তন করে নিবেন। বারবার বলতেছি, হ্যাঁ, নামের পরিবর্তন করে নিবেন যাতে করে আপনি বুঝতে পারেন ওইটা এইটার ক্রেডিট কার্ড। হ্যাঁ, 2000 দিব, এটা হবে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড তো আসলে, এবার আসেন ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্সটা হবে 30,345.10। কিরে ভাই, আচ্ছা, ডিসেম্বর ধরলাম 10 তারিখ, হ্যাঁ, সেভ করে দিই। তাহলে আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করা শেষ, তার ওপেনিং ব্যালেন্সটা দেওয়া কমপ্লিট। সেম ভাবেই আমরা ব্যাংক ট্রানজেকশনে যাব, সেখান থেকে আমরা কি করব, ট্রানজেকশন গুলা আপলোড করব, তাই না? তাহলে আসেন লিংক অ্যাকাউন্টের পাশে ড্রপ ডাউন মেনু থেকে আপলোড ফ্রম ফাইল, সেম কাজ, তাই না? এখন এখানে পিডিএফ থেকে সিএসবি তে আপনারা করে নেবেন। আমি একটা করে রাখছি আপনাদের জন্য, হ্যাঁ, যাতে আপনারা বোরিং না হয়ে যান। ডাউনলোড করে নিচ্ছি। কোনটা কোনটা? ক্রেডিট কার্ড 24-এ অ্যাড হয়ে গেছে। আচ্ছা আমি চেক করি, তাহলে বুঝতে পারবো। এটা না, আচ্ছা 24, রাইট, 24 অ্যাড হয়ে গেছে, তাহলে আমাকে 2020 করে নিতে হবে। এটাকে আমি এডিট অপশনে যাব, এডিট অপশনে যাওয়ার পরে 2020
20 7 ক্লোজ। ওকে, এবার আমরা আপলোড করছি, ডাউনলোড করে নিছি ফাইলটা। চলে যাব ব্যাংক ট্রানজেকশন অপশনে, সেখান থেকে লিংক অ্যাকাউন্টের পাশে ড্রপডাউন মেনু থেকে আপলোড ফ্রম ফাইল, ফাইলটাকে এবার ইম্পোর্ট করার পালা। ইম্পোর্ট করব, কন্টিনিউ দিব। আচ্ছা, ফাইলটা আগে ওপেন করে রাখি। ওকে, কোন অ্যাকাউন্টের জন্য? ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ড, তাই না? কন্টিনিউ। এবার আসেন, ফাইলটাকে যদি আমি দেখি, কি কি ছিল? ডেট ছিল, ডেসক্রিপশন ছিল, আর কি অ্যামাউন্টের কলাম ছিল। এবার একটু খেয়াল করা, আমি আচ্ছা নরমালি ক্রেডিট কার্ড কি আমার জন্য নেগেটিভ ব্যালেন্স না? তাহলে এটাকে আমার অপোজিট করে দিতে হয় না? হ্যাঁ, তাহলে দেখেন এই স্টেটমেন্টটা খেয়াল করেন। আমি যে ফাইলটা রেডি করছি 1/18/2021-এ 513.98, আমার ফাইলটার মধ্যে কি ছিল একটু যদি আমরা স্টেটমেন্টটা তাকাই, এই যে দেখেন তো, এটা কি মাইনাস ছিল না? হ্যাঁ, আমি এটা কি করছি, আগেই রিভার্স করে ফেলছি। আমি এটা ফাইল রেডি করার সময় কি করছি, রিভার্স করে ফেলছি। এখন যদি আপনি রিভার্স না করেন, পরে ওই অপশনে গিয়ে রিভার্স করে নিতে হবে। ঠিক আছে, দুইটা যে কোনো একটাই করা যাবে। আচ্ছা, ফাইলটাকে আমি নিজের মতো করে আগে রিভার্স করে নিছি, মানে মাইনাস গুলাকে প্লাস, প্লাস গুলাকে মাইনাস করে নিছি, যাতে আমার বুঝতে সুবিধা হয়। ওকে, এবার আসেন ফাইলের আমরা যেহেতু রিভার্স করে নিছি, একটু আমাদের সবসময় চেষ্টা করবেন এক্সেল ফাইলটা সঠিক আছে কিনা চেক করে নেওয়া। তাহলে আমাদের স্টেটমেন্টের ওপেনিং ব্যালেন্সটা কত ছিল? 30,345.10, তাই না? এটা কি হবে, মাইনাস হবে না? মাইনাস 30,345.10। এবার আসেন আমি একটু যোগফল টানবো। যোগফলের ইকুয়েশন কি বলেন তো? ইকুয়াল টু সাম। আচ্ছা, কমা দিয়ে জাস্ট দেখেন তো কত আসে, 31,083.4 না? আমরা যদি যখন স্টেটমেন্ট করতে যাব, আপলোড করব, দেখবেন যে ঠিক আগের মতোই হয়ে যাবে, বুঝছেন? এই 42ই হবে, দেখেন। এটা একটু এক্সেলে ইয়া করতেছি, আমি নিজেও জানি না, যখন আপলোড করা হবে তখন দেখবো যে ঠিক হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমার ফাইল ঠিক আছে, ফাইলটা আমি এবার নির্দ্বিধায় আপলোড করতে পারি। ওয়ান কলাম নাকি? তারপরে হইতেছে মান্থ, ডেট, ইয়ার। কি আনসার? ওকে, আচ্ছা দেখেন এখানে কি অরিজিনাল ভ্যালু, কি রিভার্সিং ভ্যালু, আমি কিন্তু কি অটোমেটিক আগেই রিভার্স করে আনছি, তাই না? এখানে আর রিভার্স করার দরকার নাই। তাহলে কি অরিজিনাল ভ্যালু রেখেই আমি কন্টিনিউ দিব। ইয়েস দিলাম, ডান দিব। দেখেন চলে আসছে না? কিন্তু ট্রানজেকশন কই, কোথায় চলে গেছে? হ্যাঁ ভাই, এটাতে ক্লিক করতে হবে তো। ক্লিক না করলে, গ্রিন সিগন্যাল না হলে তো আপনার ট্রানজেকশন আসবে না। ঠিক আছে, মানে দুইটা না, এটাতে ক্লিক করলে এটা জিনিস আপনাকে দেখাবে, এটাতে ক্লিক করলে আপনার এই জিনিসগুলো আপনার শো করবে। তাহলে আপনার কয়টা ট্রানজেকশন আপলোড হয়েছে? কোনটা? এটা তো রিকনসেপ্ট করা শেষ আপু, রিকনসেল করা কমপ্লিট, এই জন্য এখানে এটা শো করবে না। আর এটা রিকনসেল করা নাই দেখে যে ফর রিভিউ প্যানেলে 14টা ট্রানজেকশন আমার দেখাচ্ছে। এবার এইখান থেকে আমরা রিকনসিলেশন করব ভাইয়া। এখন রিকনসিলেশন করার প্রসেস ওই একই, ঘুরে ফিরে। ঠিক আছে, চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটির কাছে গিয়ে সেভাবেই আস্ক করবেন, সেম ভাবে আপনাকে বলে দিবেন। কত সহজ হয়ে গেছে না আগে, অথচ এই কাজগুলো আমরা পাচ্ছিলাম না। অনেক পেরেশানি দিছে আমাদের, বারবার ক্লায়েন্টকে নক দেওয়া, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা, অনেক আইডিয়া দেয় কিন্তু এটা। ঠিক আছে, তা ঠিক। ওকে, আসেন এখানে আপওয়ার্ক একটা জিনিস কমন না ভাই, একটু খেয়াল করেন তো। আপওয়ার্কের এটা, তারপরে আর কয়টা আছে? এ একটা, এ একটা, এ একটা আছে, তারপরে কি আরো একটা আছে, তাই না?
আর কোথাও আছে দেখেন তো আপওয়ার্ক? হ্যাঁ, সবগুলা কি সিমিলার প্যাটার্ন ট্রানজেকশন না ভাই? সিমিলার না? এটা কি মানি ইন না মানি আউট ট্রানজেকশন বলেন তো? মানি আউট ট্রানজেকশন। তাহলে মানি আউটের জন্য আমরা কি করতে পারি? একটা কি করতে পারি? রুল ক্রিয়েট করতে পারি। ওকে, তাহলে এটা কি আসছে? এটা বেসিক্যালি প্রফেশনাল ফি আসে, বুঝছেন? আপওয়ার্কে যেগুলো এই যে প্রফেশনাল ফি অথবা কন্টাক্ট লেবার, এই জিনিসটাই আসে। তাহলে আমরা চলে যাব আমাদের নির্ধারিত ব্যাংক রুল অপশনে। ব্যাংক রুল অপশনে চলে যাব, সেখান থেকে নিউ রুলে চলে যাব, সেখান থেকে এটার নাম কি দিব? আপওয়ার্ক না? আপওয়ার্ক। ওকে, মানি আউট ট্রানজেকশন। এই যে দেখেন, এবার এটা কোন ব্যাংকের জন্য করব? ব্লু বিজনেস প্লাস গেট কার্ড, শুধু একটাকে সিলেক্ট করব। ডেসক্রিপশন দিয়ে মিলাবো, সেটা কন্টেন্ট থাকবে, আর টেক্সটটা নিয়ে আসবো, আপওয়ার্ক কথাটা হুবহু কপি করে নিয়ে আসবো। সামান্য বানানোর জন্য কিন্তু ঝামেলা পড়ে যাইতে পারেন, হ্যাঁ? আচ্ছা, তারপরে ক্যাটাগরি, ক্যাটাগরিটা কি? প্রফেশনাল ফিল্ড, তাই না? লিগ্যাল এন্ড প্রফেশনাল ফিল্ড। তারপরে পেই, পেই তো আমরা পেয়ে গেছি, আপওয়ার্ক না? আপওয়ার্ক পেয়ে গেছি, এই জন্য তাহলে আপওয়ার্কই দিয়ে দিই। আর কিছু দেওয়ার নাই, জাস্ট সেভ করে দেব। হুম, চাইলে দেওয়া যায় ভাই, এত ইয়ে নেই। এই যে দেখেন তো, কাজে দিয়ে দিছে না? কয়টা কাজ দিছে? 1 2 3 4 5টা। এখন শুধু কি ট্যাক্স ধরা বাকি, তাই তো? সবগুলাকে সিলেক্ট করে এডিট অপশনে যান। ভাই কত টেকনিক যে আপনাদের দেখায় দিব। তারপরে তো ভাই, তারপরে এগুলাকে সবগুলাকে কি করব? জাস্ট অ্যাকসেপ্ট করে দিলাম। অটোমেটিক্যালি কি 14টা থেকে কয়টা চলে গেছে? 9টা। হ্যাঁ, এবার আসেন অটো পে। অটো পে তারা আমাকে একটা সাজেস্ট করতেছে, অটো পে এগুলো হইতেছে ক্রেডিট কার্ড পেমেন্ট, তাই না? একটু খেয়াল করেন, তখন একটা জিনিস কেউ কোশ্চেন করেন না। এখানে বেসিক্যালি 4 প্যাটার্নের ছিল, 3টে ছিল ব্যাংকের ক্ষেত্রে ক্যাটাগরাইজ, মানে আমি ক্যাটাগরাইজেশন করব, চার্ট অফ অ্যাকাউন্ট গুলোকে সঠিকভাবে দিব। তারপরে ম্যাচ, ম্যাচ মানে কি? যদি কোনো সেম ট্রানজেকশন কুইক বুকসে থাকে, তাহলে আপনাকে বলবে যে কোনটা সঠিক, ম্যাচ করে দেন। তারপর রেকর্ড অ্যাজ ট্রান্সফার, যদি আপনার কোথাও থেকে ট্রান্সফার হয় তাহলে সেটা। আর যেহেতু ক্রেডিট কার্ড, তাহলে আরেকটা অপশন তারা অতিরিক্ত দিছে, রেকর্ড অ্যাজ ক্রেডিট কার্ড পেমেন্ট। এটা কি ক্রেডিট কার্ড পেমেন্ট কিনা? এখন 4টার মধ্যে সব থেকে বেশি ইউজ হয় হচ্ছে ক্যাটাগরাইজ। ঠিক আছে, ক্যাটাগরাইজ অপশন দিয়ে আপনাকে কি করতে হয়? এই যে অ্যাকাউন্টটাকে সেট করে দিতে হয়, আপনার ট্যাক্সটাকে ঠিক করে দিতে হয়, এই কাজগুলো করতে হয়। তাহলে আমাকে এটা তারা আইডিয়া দিছে, রেকর্ড অ্যাজ ক্রেডিট কার্ড পেমেন্ট। কোথা থেকে ক্রেডিট কার্ড পেমেন্টটা করবো? যে কোনো একটা ব্যাংক থেকেই তো, তাই না? ধরলাম ওয়েলস ফার্গো ব্যাংক থেকেই পেমেন্টটা করব, তাহলে অ্যাড করে দিই অটো পে। এটা ক্রেডিট কার্ড পেমেন্ট, ওয়েলস ফার্গো থেকে দিব। হ্যাঁ, তাহলে আমার দুটা দেওয়া কমপ্লিট। আর আছে হচ্ছে আমার কাছে 7টা। এই যে এটা অটো পে, টি এম মোবাইল, আমরা 142। ওকে, ইউটিলিটিস, ইউটিলিটিস দেখাচ্ছে না? এটা আমরা ইউটিলিটিস, ইউটিলিটিস দিব, দিয়ে এটাকে অ্যাড করে দিব। তারপরটা বলছে অ্যাপেল, অ্যাপেল বিল ইন্টারনেট চার্জ, তাই না? তাহলে ডিউজ এন্ড সাবস্ক্রিপশন দিতে পারি। নাই, ডিউজ এন্ড সাবস্ক্রিপশন ফি, এটাকে আমরা অ্যাড করে নিই। ডিউজ এন্ড সাবস্ক্রিপশন ফি ভাই কোনটার মধ্যে যাবে? কেউ আমাকে আইডিয়া দেন। এক্সপেন্স, আদার এক্সপেন্স। আচ্ছা, এক্সপেন্স দিয়ে দেখি। ডিউজ এন্ড সাবস্ক্রিপশন ফি, এই যে ডিউজ এন্ড সাবস্ক্রিপশন আছে না? তাহলে এক্সপেন্সে যাবে। তাহলে ডিউজ এন্ড সাবস্ক্রিপশন অ্যাড করে দিন। তারপরে আসেন গাইকো অটো ইন্স্যুরেন্স, তাই না? আপনার এটা ইন্স্যুরেন্স আছে কি? এই যে ইন্স্যুরেন্স জেনারেল,
ওকে, তারপরে বলছে এটাও ইউটিলিটিস, ইন্টারনেট আর কেবল, ইউটিলিটিস এক্সপেন্স অ্যাড করে দিব। তারপরে কমিউনিকেশন ও ভার্চুয়াল রেসপন্স, আচ্ছা ডিউজ এন্ড সাবস্ক্রিপশন মতো কি রে ভাই। তারপরে এটাও সেম যাবে, সফটওয়্যার সাবস্ক্রিপশন বলছে। আর লাস্ট সে কি অ্যাডভার্টাইজিং না? ওকে, সবগুলো আমার দেওয়া কমপ্লিট। এই যে দেখেন কত ব্যালেন্স ভাই, খেয়াল করেন 31,083.42। দেখেন তো এবার ব্যালেন্স মিলছে? হ্যাঁ, বুঝতে পারছি, ওটা হিসাব করে চলে আসবে। বুঝি নাই এহসান ভাই? আচ্ছা, এই স্ক্রিনশট দেওয়ার আগে আমি দেখাচ্ছি, এরপর রিকনসাইল করি। রিকনসাইল অপশনে চলে যাব, আগে ব্যাংকটাকে সিলেক্ট করব। কত ছিল, 2000 না? 2000, তার বিগিনিং ব্যালেন্স দেওয়া আছে। তার কি করব, এবার এন্ডিং ব্যালেন্সটা নিয়ে আসবো। আচ্ছা, তার লাস্ট ডেটটা কবে ছিল? 1/25/2021, 2021 সালের জানুয়ারি। স্টার্ট রিকনসাইলিং, ঠিক আছে? আমার রিকনসাইল ফিনিশ নাও, ডান। এই যে এখান থেকে ভাইয়া হাইপার লিঙ্কটা আছে, এই যে স্টেটমেন্টটা, এই যে ডান পাশে প্রিন্টার অপশনটা, ঠিক আছে? যদি আরো বেশি ক্লিয়ারিফাই করতে চান করেন, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন বুঝতে পারছেন, ব্যাংকের মতোই। তাহলে ব্যাংক পারলাম, ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন পারলাম। এবার আসেন আমাদের সব থেকে জটিল পার্টে আমরা চলে যাব, পেপাল রিকনসিলিয়েশন। কি ছিল এতক্ষণ? কিছুই ছিল না। আচ্ছা, আচ্ছা ভাই, পেপাল কি ভাই, কেউ কি আমাকে বলতে পারবেন? আচ্ছা, ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, তাই না? মেথড বলা যায়, গেটওয়ে বলা যায়, যেটার মাধ্যমে কি মানে আর কি পেমেন্ট গুলা রিসিভ করা হয়। আমাদের মতো যারা ফ্রিল্যান্সাররা আছে তারা ম্যাক্সিমামই কি পেপাল ইউজ করে বিদেশে। বাংলাদেশে এখন পর্যন্ত সেটা নিষিদ্ধ করা আছে। যদি পেপাল হইতো তাহলে আমাদের জন্য মানে আর কি যে জিনিসগুলো আছে আমরা সহজে নিয়ে আসতে পারতাম। এখন আমাদেরকে পেওনিয়ারে আনতে হয় অথবা ব্যাংকে আনতে হয়। তাও ব্যাংক আবার ফাইবার সাপোর্ট করে না, ব্যাংক সাপোর্ট করে হচ্ছে শুধুমাত্র আপওয়ার্ক। আপওয়ার্ক ব্যাংক সাপোর্ট করে, ফাইবার আবার ব্যাংক সাপোর্ট করে না। এখন পেওনিয়ারে আনতে হয়, পেওনিয়ার থেকে আপনি চাইলে সরাসরি বিকাশে আনতে পারেন। এটা একটা সুবিধা আসছে যে পেওনিয়ার থেকে সরাসরি বিকাশে আনা যায়, এটা জানেন তো? হ্যাঁ, আচ্ছা, মার্কেট প্লেসের ক্লাসে আমরা দেখবো। ওকে, একটা একটা পেপাল স্টেটমেন্ট দেখায়। পেপাল বেসিক্যালি কারা করে? যারা হচ্ছে কি মাল্টি ন্যাশনাল বিজনেস করে, যাদের ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্সিতে বিজনেস আছে, ই কমার্স বলেন বা মানে আর কি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে, তাদের কিন্তু কি এই ধরনের পেপাল গুলা অনেক ইউজ করতে। এই যে পেপালে একটা স্টেটমেন্ট হইতেছে এরকম, ঠিক আছে? কারেন্সি থাকে, তার অ্যামাউন্ট থাকে, ফি থাকে, টোটাল অ্যামাউন্ট থাকে, এই ধরনের। এখন এই স্টেটমেন্টটা ক্লায়েন্ট আপনাকে নাও দিতে পারে, ঠিক আছে, পেপালেরটা। এখন ক্লায়েন্ট আপনাকে একটা এরকম বিশাল বড় একটা এক্সেল শিট ধরায় দিবে, ঠিক আছে, যার কোনো কি শেষ নাই। এবার আসেন আপনারা কি করবেন, এটাকে আগে ডাউনলোড করে নেবেন, এক্সেলে ডাউনলোড করে নেবেন। দেখেন এই ফাইলটাকে আমাকে সাজাইতে হবে, কিভাবে সাজাবো একটু মনোযোগ দিয়ে দেখেন। এনেবল এডিটিং, আচ্ছা, পেপাল যেহেতু, তাহলে কারেন্সি তো থাকবে অনেকগুলা।
স্বাভাবিক অর্থেই। এখন আমাকে বলেন যে আপনাদেরকে রিকনসিলেশন আপনারা কোনটার করবেন, হোম কারেন্সির করবেন নাকি ফরেন কারেন্সির করবেন? কেন ফরেন কারেন্সিটা কেন নয়? যদি মাল্টি কারেন্সি সে দেয় তাহলে করতে হবে। না যেটা না আপনার হচ্ছে না। ভাই, ফাংশনাল কারেন্সি হচ্ছে হোম কারেন্সি। না এটা ছাড়াও আর অনেক কথা আছে, বলেন এনিওয়ান, আর একটু ক্লারিফিকেশন চাচ্ছি। কারণ স্টেটমেন্টটা তো তার হোম মানে তার কান্ট্রি অনুযায়ী করা স্টেটমেন্টটা না এটাও না, হোম কান্ট্রি না। আমরা যখন মাল্টি কারেন্সি করছি ভাই, এক্সচেঞ্জ গেইন অর লস হিসাব করে দিছে না, হ্যাঁ। তাহলে আর ফরেনেরটা হিসাব করা যে কথা, না করাও তো একই কথা, তাই না? তো ফরেনেরটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, সবার আগে পেপালের স্টেটমেন্ট নিবেন, নিয়ে আপনার কারেন্সিটাকে ফিল্টার করে, আপনার কি ইউএসএ না, তাহলে ইউএসডি দিয়ে জাস্ট ওকে দিবেন, দেখেন তো কত কমে গেছে না? এতক্ষণ কি ছিল, ক্যাট সহ ছিল, মানে কানাডিয়ান ডলার সহ ছিল, এই জন্য অনেকগুলো দেখাইতেছে। আমি সবার আগে কি করছি, কারেন্সিটাকে ঠিক করে নিছি, আমার যেটার প্রয়োজন, যে কারেন্সির প্রয়োজন আমি সেটা নিছি, ঠিক আছে? তারপরে আসেন, এবার আমি একটু ওপেনিং ব্যালেন্স দেখার চেষ্টা করব, একটু এখানে খেয়াল করেন ফাইলের দিকে। গ্রোস অ্যামাউন্ট 14.99, ফি হচ্ছে 99, নেট অ্যামাউন্ট কত, 14, তাই না? আমার ব্যালেন্সের কলাম যদি আমি দেখতে যাই, ব্যালেন্স হইতেছে 14.99। কেউ আমাকে বলেন এইখানে ওপেনিং ব্যালেন্স কত? এখানে ব্যালেন্স কত, 14.99, আপনার গ্রস অ্যামাউন্ট 14.99, ফি 99, তাহলে নেট অ্যামাউন্ট কত, 14, তাহলে এখানে ওপেনিং ব্যালেন্স কত আছে ভাইয়া? এই জায়গার মধ্যে ওপেনিং ব্যালেন্স কত আছে? থিঙ্ক অফ ইট। চেঞ্জ করে আচ্ছা, তাহলে আমরা এত বড় ফাইল থেকে যে রেডি করলাম, তাহলে সর্বপ্রথম আমরা কি কাজ করব ভাই? সর্বপ্রথম আমাদের চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড করতে হবে, তাই না? বলেন চার্ট অফ অ্যাকাউন্টে পেপাল কি নামে আসবে? পেপাল কি নামে আসবে? এনিওয়ান? অ্যাকাউন্ট টাইপটা কি হবে পেপালের? পেপালের অ্যাকাউন্ট টাইপটা কি হবে? ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এখানেও দিবেন হইতেছে কি ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দিয়ে, এখানে ওপেনিং ব্যালেন্স দিবেন 0, আর এটার ডেটটা দিয়ে দিবেন, ওপেনিং যে ডেটটা আপনি কারেকশন করে নিয়ে আসছেন, এই যে এখান থেকে নিয়ে এসে তারপরে কি সে ফাইলটাকে আপনি রেডি করে দিবেন। দেওয়ার পরে সেম ভাবে ব্যাংক ট্রানজেকশনে আসবেন, এসে ডান পাশ থেকে লিংক অ্যাকাউন্টে ডান পাশ থেকে আপলোড ফর্ম ফাইল দিয়ে সুন্দরভাবে ক্যাটাগরাইজেশন করে ফেলবেন। প্রসেস কিন্তু কি সেম, ঠিক আছে? আমি সম্পূর্ণ প্রসেসটা কিন্তু বলে দিছি। আগে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করবেন, ওপেনিং ব্যালেন্সও কি 0, এন্ডিং ব্যালেন্সও কি 0, ঠিক আছে? তারপরে ডেট দিবেন, এখানে এসে ক্যাটাগরাইজেশন কমপ্লিট করবেন, রিকনসাইল করে ফেলবেন, ঠিক আছে? আমি এটা আপনাদের সুবিধার্থে দিয়ে দিছি, বুঝছেন? এই ফাইলের পিডিএফ সিএসভি টা দিয়ে দিছি, কষ্ট করতে হবে না। তারপর আমি পুরাটাও সম্পূর্ণটাও দিয়ে দিব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? এই যে সিএসভি করা আছে কিন্তু আপনাদের ফোল্ডারের ভিতরে। তাহলে আমাদের টপিক গুলা তাহলে আজকে আমাদের এই পর্যন্তই, মানে আর কি রিকনসিলিয়েশন, ব্যাংক, ক্রেডিট কার্ড, পেপাল, কিভাবে টিম অ্যাড করতে হয়, এবং কি মানে আর কি ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিতে হয়, ঠিক আছে? এনিওয়ান, কোন কোশ্চেন আছে?